আদালতের ভিতরে অপরাধীর কাঠগড়ায় ইরা দাঁড়িয়ে আছে। ইরাকে দেখে আকাশ তাকিয়ে আছে এক পলকে। ইরাও আকাশকে দেখে তাকিয়ে আছে। তাছাড়া তাকিয়ে থাকবে না কেন বলুন? কেননা অনেকগুলো বছর পরে যে ওদের দেখা হয়েছে, কিন্তু এতগুলো বছর পরে ওদের যে এভাবে দেখা হবে তা ওরা নিজেরাও জানতো না। এদিকে ওরা দুজনে কোনো কথা বলছে না। ইরা তো চোখের পানি ফেলেই যাচ্ছে। আকাশ চাইলেও একটিবারের জন্য কিছুই জিজ্ঞেস করতে পারছে না, কেননা এখানে ইরা কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আর আকাশ বসে আছে জজের চেয়ারে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আকাশ বর্তমানে পেশায় একজন জজ। আকাশের পরিচয় আপনারা জানতে পারবেন, কিন্তু এখন আপনাদের এটা জানতে হবে ইরা এখানে কেন এসেছে, তাও অপরাধী হয়ে। আর আকাশ কিভাবে জজ হলো? ওরা কি আগে থেকে একে অপরকে চিনতো? যদি এই সবটা জানতে হয় তাহলে আপনাদের ওদের আগের কাহিনীগুলো জানতে হবে, তাহলেই বুঝতে পারবেন ওরা কিভাবে একে অপরকে চিনতো। তাহলে চলুন একটু অতীতে ফিরে যাই। অতীত। আকাশের বড় ভাইয়ের বিয়ে, কিন্তু যার সাথে বিয়ে হচ্ছে মানে আকাশের হবু ভাবি ছোট 2 বোন আছে এটুকু শুনেছে, কেননা ওদের এখনও চোখে দেখেনি। শুধু হবু ভাবির কিছু ছবি পাঠানো হয়েছে। ভাবিকে পছন্দ হওয়াতে পরিবারকে জানিয়ে দেয়। এরপর ওনারাও বাকি কাজ করতে থাকে। আকাশের সম্পর্কে সব কিছু আপনারা আস্তে আস্তে জানতে পারবেন। এখন যতটুকু জানার জন্য ততটুকুই আপনাদেরকে জানিয়ে দিব। তাহলে এভাবেই ঘুরে আসি আকাশের হবু ভাবির বাসা থেকে। আচ্ছা শোনো, চৌধুরী সাহেব তো আমাদের মেয়েকে পছন্দ করেছে। ওনারা সাথীকে ওনাদের বাড়িতে বউ করে নিতে চায়। এটা তো অনেক খুশির কথা। তার সাথে কি ব্যাপারটা জানে? ওকে তো এখনো জানাইনি আমরা। আচ্ছা চলো আগে সাথে সাথে কথা বলি আমরা। ঠিক আছে, চলো তাহলে। এদিকে সাথীর বাবা মা দুজনেই সাথীর রুমে আছে। এসে দেখে সাথীর সাথে আরও 2টা মেয়ে আছে, কিন্তু দুজনই দেখতে একই রকম চেহারা। তবে ওদের বাবা মা চিনতে অসুবিধা হয় না, কেননা ওনারা তো ছোট থেকেই মানুষ করে আসছে, সেজন্য চিনতে কোনো অসুবিধা হচ্ছে না। এ কি তোরা 3জনে এই সময় লুডো খেলছিস কেন? কি করবো আব্বু, তোমরা তো আপুর জন্য ছেলে দেখে রেখেছো। আপু চলে যাওয়ার পরে আমার কার সাথে খেলবো সেজন্য এখনই খেলে নিচ্ছি। আচ্ছা আম্মু, সে কি তোমাদের পছন্দ হয়েছে? আমাদের তো পছন্দ হয়েছে, সেই জন্য এখন সাথীকে দেখাতে এসেছি। যদি সাথীর পছন্দ হয় তাহলে আমরা ওনাদের সাথে কথা বলবো। আরে আগে আমাদের দেখাও, আমাদের পছন্দ হলেই আপুর পছন্দ হবে। ঠিক বলেছি না আপু? আপুকে জিজ্ঞেস কর কি আছে। আপু তো এমনিতেই লজ্জায় শেষ, ওর মতামত নেওয়ার কোনো প্রয়োজন নেই। তারপরেও আপু যখন বিয়ে করবে তখন ওনার তো পছন্দ হতে হবে। ওই তোরা কি চুপ করবি? যার বিয়ে তার কোনো কথা নেই, এইদিকে তোদের তো মুখ বন্ধ হওয়ার কোনো নামই নিচ্ছে না। আম্মু, তুমি যে পরিবারে আপুর বিয়ে ঠিক করেছো তাদের পরিবার দেখতে কেমন? কত ডলার ছেলে ইনকাম করে, ছেলের বাবা কি করে, আনুমানিক কত কোটি টাকার কত কোটি ডলার সম্পদ হবে ওনাদের, কিছু কি জানো? তোরা দুজনে কি জীবনেও ভালো হবি না? আম্মু, আপু তো খারাপ কিছু বলেনি। আমাদের কি কোনো দিক দিয়ে সম্পত্তি কম আছে নাকি? এই দেখো, আমাদের যে বাড়ি এটাতে তো মিনিমাম তোমাদের কোটি ডলারের উপরে খরচ হয়েছে। তাছাড়া তোমরা যার সাথে আপু বিয়ে দিবে সেই ছেলের বা ছেলের বাবার কি এত ডলার হবে? তোরা দুজন কি শুরু করলি? ছোট থেকেই তোরা দুজন এরকম অহংকারী কেন বলতো? দেখ আপু, আমি আর ঈশার চমচ, সেই জন্য আমাদের স্বভাব তো সেম হবেই, তাই না? ঠিক বলেছিস না? সেই জন্য আমাদের দুজনের চেহারা যদিও কিছুটা মিলে, সেই জন্য স্বভাব তো মিলবেই। আমি তো বিয়ে করলে কোনো কোটিপতি বাসার ছেলে দেখেই বিয়ে করব। যদি আমার কোনো দেবর থাকে তাহলে ঈশাকেও আমার সাথে ওই বাসায় বিয়ে দিয়ে দেবো। 2 বোন একই সাথে থাকবো। তোরা তো নিজেদের কথা ঠিকই চিন্তা করলি, কিন্তু আমার চিন্তা কে করবে শুনি? দেখো আপু, তো যদি 2টা দেবর হতো তাহলে আমরা 2 বোনও বিয়ে করে নিতাম একসাথে। তুই দেখি এখনই সব ঠিক করে নিলি। আগে আপু নিজে দেখে নিক, যদি ছেলে পছন্দ হয় তাহলে আমরা একবার ওনাদের বাড়ি আর অফিস ঘুরে ঘুরে একবার দেখে নিব। তোরা দুজন এখন রুম থেকে বের হও, সাথে সাথে আমার কথা আছে। আমাদের কি যেতেই হবে? হবে, সেজন্য যা এখন। এদিকে ইরা আর ঈশা বের হয়ে আসে। এদিকে ইরার আম্মু সাথীর সাথে এসে বসে। তুই দেখ ছেলেটাকে তোর পছন্দ হয় কি না।
তোমাদের পছন্দই আমার পছন্দ। এরকম কথা বলে না। বললে সমস্যা কি? দেখ, সংসার করবি তুই, আমরা না। তাতে কি হয়েছে আম্মু? তুই আগে ছবি দেখ ছেলের, যদি তোর পছন্দ হয় তাহলে আমরা সামনের দিকে কথা বলবো। সাথী ছবিটা নিয়ে চমকে ওঠে, কেননা এই ছেলেটাকে সাথে আগেও কোথায় যেন দেখেছে, কিন্তু মনে করতে পারছে না। সেজন্য আম্মু, এই ছেলেকে আমি কোথায় যেন দেখেছি মনে হচ্ছে। এই ছেলে তো আমাদের বাসায়ও আসেনি যে তুই দেখবি। বাসায় আসেনি জানি, কিন্তু আমি বাহিরে দেখেছিলাম। মনে করার চেষ্টা করতো। সাথী 2 মিনিট ভেবে নেওয়ার পরে আম্মু, মনে পড়েছে, একে আমি রেস্টুরেন্টে দেখেছিলাম। কি বলিস? তোদের মধ্যে কি কোনো কথা হয়েছিল? কথা তো হয়েছে। কি কথা বল তো একটু শুনি। আম্মু, তুমি এইসব কথা শুনে কি করবে? সবটা জানলে তো বুঝতে পারবো ছেলেটা কেমন। তাহলে শোনো, ছেলেটার সাথে আমার রেস্টুরেন্টে দেখা হয়। আমি খাবার শেষে বিল দেওয়ার জন্য আমার কার্ড বের করে ওয়েটারকে দেই। তারপর কি হলো? কার্ড দেওয়ার 2 মিনিট পরে ওয়েটার মেশিন আর কার্ড নিয়ে আমার সামনে আসে। আমি পাসওয়ার্ড দিলেই ভুল দেখাচ্ছে। এভাবে 3বার পাসওয়ার্ড দেওয়ার পরে কার্ড ব্লক হয়ে যায়। পরে কার্ড বের করার পরে দেখি এটা আমার কার্ড ছিল না, অন্য একজনের কার্ড ছিল। আর ওই ছেলেটাও সেমভাবে আমার কার্ডটা ওনার কার্ড মনে করে পাসওয়ার্ড দেয়। এতে ওনার সাথে সাথে আমার কার্ডও ব্লক হয়ে যায়। তারপর কি হলো? তারপর আমি উঠে কাউন্টারে আসি, তখন একটা ছেলেও কাউন্টারে আসে। তারপর এক্সকিউজ মি, আমার কার্ড আপনাদের ওয়েটার হয়তো ভুল করে অন্য কাউকে দিয়ে দিয়েছে, আর অন্য একটা কার্ড এনে আমাকে দিয়েছে। এখন তো কার্ড বল্ড হয়ে যায়। সরি স্যার, এরকম অসুবিধার জন্য সত্যি আমি অনেক লজ্জিত। আমি বিষয়টা দেখতেছি, আপনি ওই কার্ডটা দিন আমাকে, আমি খুঁজে দেখতেছি। সাথী দেখতে পাই এই কার্ডটা দেখতে ঠিক ওর কার্ডেরই মতো, সেজন্য আবিরের হাত থেকে কার্ডটা নিয়ে নেয়। এটা তো আমার কার্ড, এটা আপনার কাছে কি করে এলো? এটা যদি আপনার হয় তাহলে আপনার কাছে যে কার্ডটা আছে ওটা হয়তো আমার কার্ড হবে। দেখুন তো আপনার কি না। কার্ড আবিরের দিকে বাড়িয়ে দেয়। আবির কার্ড চেক করে দেখে এটা ওরই কার্ড। এদিকে ম্যানেজার ব্যাপারটা বুঝতে পারে। সরি স্যার, কিন্তু আপনাদের তো বিল পে করতে হবে। কিন্তু আমার কাছে তো এতগুলো ডলার নেই। আমি সবসময় কার্ড ইউজ করি, সেজন্য ব্যাগে ডলার রাখি না। কিন্তু ম্যাম, আমার যে কিছুই করার নেই। এদিকে সাথী আরও কিছু বলতে যাবে, আবির ওদের দুজনের বিল দিয়ে দেয়। যদিও সাথী মানা করতে চেয়েছিল, কিন্তু ওর কাছে ডলার না থাকায় চুপ করেছিল। বিল দিয়ে আবির বের হতে যাবে, তখন সাথীও আবিরের পিছনে এসে ওকে ধন্যবাদ জানায়। এরপর ওরা 5 মিনিটের মতো কথা বলে, যে যার মতো চলে যায়। তাহলে ওইভাবেই তোদের পরিচয় হয়েছিল? হ্যাঁ আম্মু। এই জন্য ছেলেটা তোকে পছন্দ করে, ওর বাবা মাকে পাঠিয়েছে। ছেলে নিজে আসেনি যেন তুই না চিনতে পারিস। কিন্তু তুমি ছবি কোথায় পেলে? ছেলেকে না দেখে আমরা রাজি হব নাকি? আচ্ছা, ছেলে যখন তোর পছন্দ হয়েছে তখন আমি ওনাদের হ্যাঁ বলে দেই। ঠিক আছে আম্মু। এদিকে সাথীর আম্মু আবিরের পরিবারকে কল দিয়ে ওনাদের সম্মতি জানিয়ে দেয়। এখন হয়তো অনেকেই বলবেন, গল্পের মধ্যে রহস্য কোথায়? কোনো রহস্যই তো রাখলাম না। তাহলে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। গল্পের প্রথম কয়েকটা লাইন পড়লেই তো বুঝতে পারবেন গল্পের ভিতরে কতটা রহস্য লুকিয়ে আছে। আর এখন সেসব রহস্য বের করাই মূল লক্ষ্য। কেননা এখনও যদি রহস্য লুকিয়ে রাখি তাহলে আপনারা গল্পটা গুলিয়ে ফেলবেন। সেজন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আপনাদের বোঝানো হবে, আর যা লুকানোর দরকার তা লুকিয়ে ফেলা হবে এবং সেটার সময় হলে আপনাদের সামনে নিয়ে আসা হবে। এদিকের কথাগুলো তো গেল, এবার দেখি ওদের বিয়ে নিয়ে কত কী এগোচ্ছে। এদিকে মেয়ের বাড়ির সম্মতি পেয়ে 2 পরিবার বিয়ের কথাবার্তা বলতে থাকে। এদিকে ওনারা বরাবর বিয়ের তারিখ ঠিক করে ফেলে। এদিকে আকাশ, তুই কবে ফিরবি? কোথায় কবে ফিরবো? তুই কি কিছু জানিস না? বাবা মা তোকে কিছু বলেনি? কই না তো, কি হয়েছে বলবি তো। আমার বিয়ের তারিখ ঠিক হয়েছে। কংগ্রাচুলেশন ভাইয়া, কবে বিয়ে?
এই তো 13 তারিখে। তাহলে তো আর 10 দিন বাকি আছে বিয়ের। সেটা তো জানি, তা তুই কবে আসবি সেটা তো বল। আমি তো আসবো, তবে বিয়ের দিন থাকতে পারবো। বিয়ের দিন থাকবি মানে? এদিকে আবিরকে কথা বলতে দেখে কার সাথে কথা বলছিস? দেখো না বাবা, আকাশ বলতেছে ও শুধু বিয়ের দিন সকালে আসবে, আবার ওই দিন রাতেই ফিরে যাবে। ওর কি মাথা ঠিক আছে? নাও তুমিই কথা বলো। ঠিক আছে, দে আমার কাছে মোবাইল। আকাশের বাবা ফোন দিয়ে কথা বলতে থাকে। কি শুনছি আমি এগুলো? আসলে আব্বু, ভাইয়ার যে তারিখে বিয়ে হবে তার একদিন পরে আমার পরীক্ষা শুরু হবে। কি বলছিস তুই? তুই তো আমাদের এই কথাটা আগে বলিসনি। আমি নিজেও তো জানতাম না। তোর বড় ভাইয়ের বিয়ে, অথচ তুই শুধু বিয়েতে আসবি আর ওই রাতেই চলে যাবি। আচ্ছা, আমি বেআইনের সাথে কথা বলে দেখি বিয়ের তারিখ আরও 3 থেকে 4 দিন পিছনে আনতে পারি কিনা। কি দরকার আব্বু? তাছাড়া আমি পরীক্ষা শেষ করে 1 মাসের জন্য তো আসতেছি। বিয়েতে থাকাটা গুরুত্বপূর্ণ। আমি 1 ঘন্টা পর তোকে কল দিয়ে জানাবো। আপাতত আমি বেআইয়ের সাথে কথা বলে নিচ্ছি। কথা বলে ফোন কেটে দেয়। এরপর আকাশের বাবা ওনার পরিবারের বাকিদের সাথে কথা বলে। সাথীর বাবার কাছে কল দিয়ে সবটা বলে। উনি সবটা শোনার পর বেয়াই, আমি তো কার্ড ছাপিয়ে 200 জনের মাঝে অলরেডি কার্ড ছাপিয়ে পাঠিয়ে দিয়েছি। এখন বুঝতেই তো পারছেন। আসলে আমার ছোট ছেলে লন্ডনে পড়াশোনা করে, আমি ওকে এতদিন জানাইনি, আজকে জানালাম। ও আমাকে এইগুলো বলল, কিন্তু আপনারা যখন কার্ড পাঠানো শেষ তখন আর কিছু করার নেই। দুঃখিত বেয়াই, আমি আপনার আবদার রাখতে পারলাম না। আরে এভাবে বলবেন না, আসলে আমার ছোট ছেলে থাকলে কাজে অনেক সাহায্য হতো, কিন্তু ও বিয়ের দিনই আসবে সকালে, আর না হলে হলুদে আসবে। আসলে কার্ড যদি না পাঠাতাম তাহলে আমি আপনার কথা রাখতে পারতাম। কোনো ব্যাপার না, আমি তাহলে রাখছি, আপনি তাহলে এই দিকটা দেখেন। ঠিক আছে বেয়াই। এদিকে কলে কথা বলার সময় ইরা, ঈশা, সাথী ওরা পাশেই ছিল। কল কাটার পরেই কি হয়েছে আব্বু? ওনারা হঠাৎ বিয়ে কয়েকটা দিন সামনে আনার জন্য কেন বললো? এরপর ইরার বাবা ওদের সবটা বলতে থাকে। অন্যদিকে আকাশের বাবাও ওনার পরিবারকে আর আকাশকে কল দিয়ে সবটা বলে দেয়। যদিও এখানে আকাশের কোনো দোষ ছিল না, আবার আকাশের বাবা মাও কোনো দোষ ছিল না। এদিকে সবটা শোনার পর সাথীর পরিবার কি বললো বেয়াই? কোনো সমস্যা হয়েছে কি? তেমন কোনো সমস্যা না। তেমন কোনো সমস্যা না হলে বিয়ের তারিখ চেঞ্জ করতে কেন বলেছে? এরপর ইরার বাবা মা সবটা বলতে থাকে। সবটা শোনার পর এটা কোনো কথা বললো ওনারা? তুই এভাবে রেগে কেন যাচ্ছিস? রেগে যাবো না তো কি করব বলো? বিয়ের তারিখ ঠিক করা শেষ, কাজ ছাপানো শেষ, এখন বলতেছে তারিখ চেঞ্জ করতে। তাহলে রাগ তো আসবেই। কোনো সমস্যার কারণে তো ওনারা এই কথা বলেছে। হতে পারে ওনাদের ডলার নেই পর্যাপ্ত, সেই জন্য কয়েকটা দিন সময় চাইছে। মুখ ফুটে বলতে পারেনি, সেই জন্য তারিখ চেঞ্জ করতে বলেছে। আব্বু, ওরা কি বলতেছে? ওদের কথায় কান দেওয়ার দরকার নেই। আসলে ওনারা ছোট ছেলের পরীক্ষা, তাও বিয়ের 1 দিন পরেই। সেই জন্য ছেলেটা এখন বিয়ের দিন সকালে এসে আবার রাতেই ফিরে যাবে। সেই জন্য ওনারা চেয়েছে তারিখটা আরও কয়েকদিন সময়ের দিকে এগিয়ে আনতে, যেন ওনার ছেলের বিয়েতে থাকতে পারে। কিন্তু আমি তো কার্ড দেওয়া শেষ, সেই জন্য আমি না করে দিয়েছি। বেশ করেছে আব্বু, ওর মতো বদমাইশ ছেলের জন্য এরকমটাই করা উচিত। তুই কি ওই ছেলেকে চিনিস আগে থেকে? সাথীর কথা শুনে ইরা তো এবার ভাবনায় পড়ে যায়। কেন ভাবনায় পড়ে তা আপনারা বুঝতে পারছেন না, তাই তো? আসলে না বোঝারই কথা। কেননা আস্তে আস্তে শুরু হবে গল্পের রহস্য। যে রহস্য কোথায় এসে থেমে যাবে তা বলাই মুশকিল। এদিকে ইরার বাবা মা আর বাকিরাও এক এক করে প্রশ্ন করতে থাকে। সবার প্রশ্ন শুনে আরে তোমরা বলেছো না বাড়ির ছোট ছেলে, তাছাড়া বাড়ির ছোট ছেলে মেয়েরা বরাবরই একটু দুষ্টুই হয়, সেটা তোমরা তো জানোই। যেমন ধরো আমরা 2 বোন যেমন দুষ্টুমি করি, তেমনই ওই ছেলেও তো হতে পারে। ও তাই বল? তুই এমনভাবে বলেছিস, আমি তো ভেবেছিলাম তুই ওই ভোটকাকে চিনিস আগে থেকে। আমি কিভাবে চিনবো? এখন কথা বন্ধ কর, আমাদের শপিং এখনো বাকি আছে। তোরা কি যাবি? এটা আবার বলা লাগে নাকি? আব্বু তোমার কার্ড দাও। আমার কার্ড কেন?
বিয়ের শপিং কি আমরা আমাদের কার্ড থেকে করবো নাকি? সেখান থেকেই খরচ করো না কেন? সে ঘুরে ফিরে ডলার তো আমার থেকেই নাও, সেই জন্য নিজেদের কার্ড ইউজ করো। ঠিক আছে, এই চলো তাহলে। এদিকে এরা বেরিয়ে পড়ে। অন্যদিকে আকাশ লন্ডনে বসে ভার্সিটির ভিতরে। তখন ওর বেস্ট ফ্রেন্ড আসে নীলাশা। নীলাশা আকাশকে এরকম উদাস থাকতে দেখে কোনো মেয়ে তোকে পাত্তা দেয়নি শুনি? আশ্চর্য, এখানে আসলো কোথা থেকে? মেয়ে যদি নাই আসে তাহলে এরকম উদাস হয়ে বসে আছিস কেন? আমাকে যে দেশে ফিরতে হবে। কয়েকটা দিন পরেই তো পরীক্ষা, আর তুই কিনা এখনই দেশে ফিরে যাবি? তা কি এমন রাজকাজ করতে যাবি শুনি? বাড়িতে বিয়ে ঠিক করতে। দোস্ত, কংগ্রেচুলেশনস। তুই আমাকে কেন শুভেচ্ছা জানাচ্ছিস? বিয়ে ঠিক হয়েছে, সেখানে শুভেচ্ছা তো জানাবই। বিয়ে আমার না, আমার বড় ভাই, তাও 13 তারিখে। কিন্তু 15 তারিখ থেকে পরীক্ষা আমাদের। সেজন্য আমি 11 তারিখে ভার্সিটির কাজ শেষ করে রাতে রওনা দেব। এতে 12 তারিখে দেশে ফিরব। আর তুইও যাবি আমার সাথে। কখনোই না, আমি তো যাব না। কেন যাবি না শুনি? তুই তো জানিস পরীক্ষা সামনে রেখে বাবা মা কোনোভাবেই যেতে দেবে না। আমি তো আছি, আমি আঙ্কেল আন্টিকে বুঝিয়ে দেব। তাহলে তো ভালোই হয়, তোর সাথে বিয়ে বাড়ি থেকে ঘুরে আসতে পারবো। একটু আগেই তো আসতে মানা করলি। ওটা এমনিতেই করেছি, তাছাড়া তুই যেখানে আছিস সেটা আমার টেনশনের কোনো কারণ নেই। তাহলে আমিও আসতেছি। এখন চল তাহলে। কোথায় যাব? আমার খিদে লেগেছে, আর তুই খাইয়ে দিবি। তুই কি জানিস ভার্সিটির 40% ছেলে মেয়ে ভাবতেছে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। কে কি ভাবলো না ভাবলো তা নিয়ে আমাদের ভেবে কাজ নেই। আমরা দুজন ঠিক মানে সবকিছুই ঠিক। আচ্ছা চল তাহলে। এদিকে এরাও খেতে চলে যায়। আসলে কি হয়েছে বলুন তো, গল্পটা সুন্দর করতে সাথে ফানি আর রহস্য কিছু আসতে যা যা করার দরকার তাই করব আমরা। সেজন্য এখানে নীলাশাকে নিয়ে আসলাম। কয়েকটা দিন পরে আকাশ আর নীলাশা নিজেদের টিকিট করে নেয় এবং ওরা ভার্সিটিতে চলে আসে। এরপর ওরা ওখানের কাজ শেষ করে চলে আসে এয়ারপোর্টে। এদিকে আবির মন খারাপ করে বসে আছে। তোর বিয়ে সেখানে, তুই মন খারাপ করে বসে আছিস কেন? আকাশ নেই সেই জন্য মন খারাপ? চিন্তা করিস না, আকাশ দেখবি সময় মতো চলে আসবে। আমাকে বলেছে প্লেনে উঠেছে, আর কয়েকটা পরেই দেশে এসে নামবে। আর আমি একটু পরে যাব ওদের আনতে, কিন্তু কয়েকটা ঘন্টা পরেই তো আবার গায়ে হলুদ, সেই জন্য মন খারাপ। ও তো বাচ্চা না, দেখবি তোর হলুদে ঠিকই চলে আসতে পারবে। আসতে পারলেই ভালো। এদিকে কয়েকটা ঘন্টা পরে অনুষ্ঠান তো শুরু হয়। কনের গায়ে হলুদের কনের বোনেরা তো অনেক মজা করতে থাকে। এদিকে আবির তো কিছুক্ষণ পর পর শুধু কল দিয়ে জিজ্ঞেস করতে থাকে কতক্ষণ লাগবে, এইসব প্রশ্ন করতে থাকে। একটু পরে কে এত কল দিচ্ছে? ভাইয়া জিজ্ঞেস করতেছে কতক্ষণ লাগবে। আর তোর ভাই তো দেখি তোকে অনেক মায়া আর ভালোবাসে, কিন্তু তোর বাবা মা তো কল দিল না। আরে সবাই তো একই সাথে, একজনকে কল দিলে তো সবাই জানতে পারবে। আচ্ছা এখন এটা বল কতক্ষণ লাগবে? এই তো 1 ঘন্টা। যেতে যেতে 1 ঘন্টা পার হয়ে যায়। একটা গাড়ি বিয়েবাড়ির গেট দিয়ে প্রবেশ করছে। এরপর ওরা দুজনেই নেমে যায়। নীলাশা তো বাড়ি দেখে অনেক অবাক হয়, কেননা বাড়িটা অনেক বড় ছিল, তাও ইরাদের বাড়ির চেয়েও বড়। এটা কি তোদের বাড়ি? কেন? তাহলে তুই এতগুলো দিন কেন বলে এসেছিস তোদের বাড়ি আমার বাড়ির চেয়ে ছোট? ওটা তো মজা করেছি, এখন চল ভেতরে যাই। ঠিক আছে চল। নীলাশাকে নিয়ে ভিতরে আসে। এদিকে আবির আকাশকে দেখে বিয়ের স্টেজ থেকে নিচে নেমে দৌড়ে এসে আকাশকে জড়িয়ে ধরে, কেননা অনেক মাস পরে আকাশকে দেখেছে, তার উপর গায়ে হলুদ আসতে পেরেছে, সেজন্য তো আরও খুশি। এরপর আকাশ নীলাশার সাথে বাকিদের পরিচয় করিয়ে দেয়। তারপর আবির, আকাশ আর নীলাশা অনেকগুলো ছবি ওঠাতে থাকে। এক কথায় যতক্ষণ ওরা ছিল ততক্ষণ শুধু ছবিই তুলতে থাকে। এদিকে হলুদের অনুষ্ঠান শেষ। এরপর বাকি মেহমানরা হোটেলে যেতে থাকে আস্তে আস্তে, আর কিছু কিছু মেহমান বাসায় থাকে। এদিকে নীলাশা আকাশের পিছন পিছন ওর রুমে আসে, এসেই বিছানায় শুয়ে পড়ে। তুই কি এখানে ঘুমাবি?
এখানে না ঘুমালে আর কোথায় ঘুমাবো? তুই এখানে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? আমরা দুজনে একই সাথে ঘুমাই। তুই মেয়ে, যদি রাতে উল্টাপাল্টা কিছু করে বসি? তোর উপরে আমার বিশ্বাস আছে, সেজন্য নাটক না করে তাড়াতাড়ি শুয়ে পড়, সকালে উঠতে হবে। সেটা তো জানি আমি। তুই বিছানায় ঘুমা, আমি সোফায় গেলাম। তোর যেমনটা ইচ্ছে। এদিকে পরের দিন সকালে ওরা ভোরেই উঠে পড়ে, কেননা এখন অনেক কাজ বাকি আছে। সেজন্য ওরা নিজেদের কাজগুলো করতে থাকে। কাজ করতে প্রায় দুপুর হয়ে আসে, সেজন্য ওরাও এবার গোসল করে রেডি হয়ে নেয়। অন্যদিকে ইরা আর ঈশা তো সবটা রেডি করে রেখে দিয়েছে। কিভাবে গেট ধরবে, কত ডলার চাইবে, ওরা সবটা দুজনে ঠিক করে নেয়। একটু পরে আকাশ আবিরকে একদম পারফেক্টভাবে তৈরি করে ফেলে। আমার মানিব্যাগ তোর কাছে রাখ, গেটে তোর ডলার চাইবে, সেই জন্য তুই ম্যানেজ করে নিস। সে নিয়ে তুমি কোনো টেনশন করো না ভাইয়া। সবাই রেডি তো? সবাই রেডি। আমরা একসাথে রওনা দিব। চল তাহলে। এদিকে ওরা তো রওনা দেয়, অন্যদিকে ইরা গেটে এসে দাঁড়িয়ে থাকে। ঈশা আপাতত সাথীর সাথে রুমে আছে, সেজন্য ইরা একা এসেছে, সাথে আরও কিছু মেহমান। এদিকে আকাশ আবির গাড়ি থেকে নামে। এদিকে নীলাশাকে দেখে ইরা তো অবাক হয়, সাথে নিজের মুখটা লুকিয়ে ফেলে। ও এখানে কেন? সে যাই হোক, কোনোভাবেই আমার মুখটা ওকে দেখানো যাবে না। সেজন্য ইরা ওর মুখটা ঢেকে ফেলে। একটু পরেই বরপক্ষের মেহমান তো অন্য গেট দিয়ে ভিতরে চলে যায়। শুধু বরের সাথে যারা আসবে তারাই এখানে অপেক্ষা করতে থাকে। আরে বেয়ান, এভাবে আমাদের কতক্ষণ দাঁড় করিয়ে রাখবেন? আগে পাওনা তো বুঝিয়ে দিবেন। আপনার থেকে আমি কখনো ডলার নিয়েছি কিনা মনে পড়ছে না তো। পাওনা ডলার না। তাহলে কিসের ডলার? এরপর ইরা গেটে অনেকগুলো ডলার দাবি করে। 10,000 ডলার না দিলে আমি গেট দিয়ে ঢুকতে দেব না। ডলার কি গাছে ধরে? আপনার যদি মনে হয় গাছে ধরে, তাহলে গাছ থেকেই পেড়ে আনতে পারেন। অবশ্য গরু ছাগল গাছ থেকে পাতা খেয়ে থাকে। তাহলে তো আমাকেই ওদের সাথে তুলনা করছেন। যেমনটা আপনার খুশি। এদিকে নীলাশা চুপচাপ দাঁড়িয়ে আছে। এদিকে ইরা বারবার আর চোখে নীলাশার দিকে তাকিয়ে আছে, যা নীলাশা খেয়াল করেনি। এদিকে ওখানে 20 মিনিট ঝগড়া করার পর ইরা ওনাদের ভিতরে আসতে দেয় আর ওর বোনের কাছে চলে যায়। আচ্ছা শোন ঈশা, কত ডলার নিলি তুই? সেটা পরে বলতেছি, আগে তুই নিজের মুখটা ঢেকে নে। মুখে কেন ডেকে নিব? তোকে যা বলেছি আমি তাই কর, কোনোভাবে মুখ যেন কেউ না দেখে। মুখ দেখতে ক্ষতি কি? তাছাড়া তোর মুখের সাথে আমার মুখে হালকা কিছুটা মিলে। এটাই তো এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ইরা হয়েছে, বলবি তো? আপু আমি পরে বলবো, এখন ঈশা তুই চেহারা ঢেকে রাখবি সবসময়, মনে থাকে যেন। ঠিক আছে আপু। এদিকে ইরা কেন ঈশাকে চেহারা ঢেকে রাখতে বলেছে, এর কিছু কারণ তো আপনারা বুঝতেই পারছেন। যদিও ওরা দুজনেই যমজ, কিন্তু চেহারাও অনেকটা মিলে। সেজন্য যে কেউ দেখতেই প্রথমেই ভ্যাবাচাকা খেয়ে যাবে। একটু পরে, কি ব্যাপার ভাইয়া, তোমার একটা শালিকেও দেখতে পাচ্ছি না। তোমাকে কি না খেয়েই রাখবে নাকি? ওরা আমাকে খাইয়ে দিবে নাকি? তোমার কথা কে চিন্তা করছে? আমি তো আমার কথা বলতেছি। মানে ঠিক বুঝলাম না। এই যে তোমার শালিরা এসে আমার হাত ধুয়ে দিবে, তারপর তো আমি খাওয়া শুরু করব। তুই না একটু আগে হাত ধুয়ে আসলি? তোমার শালিদের সাথে একটু দুষ্টুমিতে করতে হবে, তাছাড়া আজকেই তো সুযোগ, এরপর তো আমি থাকবো না। হয়তো ওরা নিজেরাই খেতে বসে গেছে, সেই জন্য তুইও খাওয়া শুরু কর। এদিকে ইরা আর ঈশা দুজনেই চলে আসে। দুলাভাই দেখি খাওয়া শুরু করে দিয়েছে। আপনারা শালি হয়ে দোলা ভাই একটু আপ্যায়ন না করলে বেচারা তো নিজেই খাবে। খাওয়া যখন শুরু করে দিয়েছেন তখন আর কি থেকে কি করবে? ঈশা চল তাহলে যাই আমরা। আরে বেয়ান, কোথায় যান? যাবো আপুর কাছে। দুলাভাই তো শালিদের রেখে খাওয়া শুরু করলো, তাহলে আমার বোন কেন বাকি থাকবে? তাকে তো খাইয়ে দিতে হবে। শুধু বোনকে খাওয়ালে কি হবে? এখানে যে একটা বেয়াই আছে, তাকে কি খাওয়াবেন না? আমি ছেঁচড়া মানুষদের খাওয়াই না। কি বলেন? তাহলে সব মানুষকেই কম বেশি খাওয়াইছেন? আমি কখন তা বলেছি? কথাতেই তো বোঝা যায়। আচ্ছা যাক গিয়ে, সে সব কথা, যা বলতে চেয়েছি হাতটা ধুয়ে দিন তো। বরের হাত ধোয়াতে যে ডলার পাওয়ার কথা ছিল, সে ডলার আপনি দিয়ে দিন, তাহলে ধুয়ে দেবো।
যদি একটু খাইয়েও দেন তাহলে দ্বিগুণ দেব। সত্যি বলছেন তো? পরের বার পোল্ট্রি পাবেন না তো? আপনাদের বাড়িতেই তো আছে, পোল্ট্রি মেরে যাবো আর কোথায়? আকাশ হাত বাড়িয়ে দিলে ইরা আকাশের হাতটা ধুয়ে দেয়। তারপর ডলার দিলে ইরা আর ঈশা ওখান থেকে চলে যায়। এরপর আকাশ খাওয়া শুরু করে। এদিকে খাওয়া শেষ হলে কাজী এসে বিয়ে পড়িয়ে যায়। সন্ধ্যের দিকে বিয়ে বাড়িতে এমন কান্নাকাটি শুরু হলো, কান্না দেখে মনে হচ্ছে এটা কোনো বিয়ে বাড়ি নয়, মরা বাড়ি মনে হবে। কেননা ইরা আর ঈশা তো কান্না করেই চলেছে। ওদের কান্না দেখে আকাশের তো এত মায়া হয়, ওখানে সবার সামনে আকাশ ইরাকে জড়িয়ে ধরে কান্না থামাতে থাকে। এদিকে ইরা তো কান্নার সময় বুঝতেই পারেনি কাকে জড়িয়ে ধরে আছে। একটু পরে বিষয়টা বুঝতে পেরে, এই আপনি আমাকে জড়িয়ে ধরেছেন কেন? আমি কখন আপনাকে জড়িয়ে ধরেছি? ওটা আপনি নিজেই তো জড়িয়ে ধরেছেন আমাকে। বললেই হলো নাকি? আমি তো আপু ভেবে যাকি, আপু আমারও তোর সাথে আসবো। এদিকে সাথী মুখ ফুটে কিছু বলতে পারছে না, কেননা ও তো চাইলেও ওদের নিতে পারবে না যতক্ষণ না বরের বাড়ি থেকে কেউ না বলে। আরে ভাবি, আসুক ওনারা। তাছাড়া তুমি তো কয়েকটা দিন বোরিং ফিল করবে, তার চেয়ে ভালো ওরা যদি তোমার পাশে থাকে তাহলে তো তোমার জন্যই ভালো হবে। ম্যান, আপনি কি বলেন? আমার ছেলে যখন বলেছে তখন এখানে আমার কিছু বলার নেই। তাছাড়া ওরা আসলে আরো ভালো হয়, ওরা 3 বোন মিলে সময় কাটাতে পারবে। ঠিক আছে, আমি তাহলে ওদের ব্যাগ গুছিয়ে দিচ্ছি। তা লাগবে না, আমরা আগে থেকেই গুছিয়ে রেখেছি। তোরা দেখি আগে থেকে সবটা রেডি করে রেখেছিস। তা তো করতেই হবে। তাহলে এখন চলুন যাওয়া যাক। এদিকে কিছুক্ষণ পর ওরা চলে আসে ওখান থেকে আকাশের বাড়িতে। এদিকে ইরা আর ঈশা তো বাড়ি দেখে অবাক হয়, কেননা বাড়িতে অনেক বড়, তার উপর অনেক সুন্দর করে সাজানো হয়েছে। সেজন্য ওরা চলে আসে ভিতরে। এদিকে রাত তখন 8টা বাজে। বাবা মা, আমাকে এখন বের হতে হবে। এখনই চলে যাবি? আজকে রাতটা থেকে যা। আম্মু, আমি এখন রওনা দিব, পৌঁছতে তো আমার সময় লাগবে। আচ্ছা, তুই একা যা, নীলাশা আমাদের সাথে থাকুক। আন্টি, আমরা তো একই সাথে পড়ি, ওর পরীক্ষা মানে তো আমারও পরীক্ষা। আমি ভুলেই গিয়েছিলাম। আচ্ছা, তোর ভাইয়ার সাথে দেখা করে যা তাহলে। ভাইয়া কোথায় আম্মু? কোথায় আবার? ওর রুমে। নীলাশা, তুই এখানে দাঁড়া, আর না হয় গাড়িতে বস। আমি ভাইয়ার সাথে কথা বলে তারপর বের হচ্ছি। তাড়াতাড়ি আসিস কিন্তু। 10 মিনিটের ভিতরে চলে আসবো। ঠিক আছে, তুই গেলাম আমি। দেরি হলে কিন্তু আমি আবার উপরে উঠে আসবো। এদিকে আকাশ 2য় তলায় ওর ভাইয়ের রুমে যেতে থাকে। রুমের দরজা খুলে সামনে তাকিয়ে দেখে কেউ একজন জামা চেঞ্জ করছে, সেজন্য দরজা বন্ধ করে দেয়। এতে একটু শব্দ হয়। কে ওখানে? এদিকে ইরা তাড়াতাড়ি করে ওয়াশরুমে চলে যায়। এদিকে সাথী রুমের বাইরে এসে আকাশকে দেখে, আরে আকাশ, তুমি এখানে? কিছু কি লাগবে? আসলে ভাবি, আমি এখন চলে যাব, সেজন্য ভাইয়ের কাছে এসেছি, আর তোমার কাছে, যেন তোমাদের থেকে বিদায় নিয়ে চলে যেতে পারি। কিন্তু দরজা খুলে, বিশ্বাস করো ভাবি, আমি জানতাম না এরকম কিছু হবে, নয়তো এরকম ভাবে আসতাম না। তুমি তো ইচ্ছে করে আসোনি, তাছাড়া আমাদেরই ভুল হয়েছে। আমরা যদি দরজা লক করে রাখতাম তাহলে এমনটা আর হতো না। তা ভিতরে এসে বসে। না ভাবি, আমি চলে যাব। ঠিক আছে, সকালে তাহলে দেখা হচ্ছে। আমি তো লন্ডনে চলে যাচ্ছি। ওখানে কেন? তুমি কি সব ভুলে গেলে? মনে পড়েছে। আচ্ছা, ভিতরে এসে বসো, তোমার সাথে 10 মিনিট গল্প করি আগে। দেরি তো হয়ে যাচ্ছে। তোর ভাবি যখন বলতেছে তখন একটু গল্প করে নে, তাছাড়া এরপর তো তুই 3 মাসেও আসবে না। আকাশ, তোমার ভাইয়া কিন্তু ঠিক বলেছে। আমি তাহলে নীলাশাকে উপরে আসার জন্য বলতেছি, ও গাড়িতে কতক্ষণ আর অপেক্ষা করবে? ঠিক আছে, ওকেও আসতে বলো তাহলে। এদিকে নীলাশাকে কল দিয়ে উপরে আসার জন্য বলে। এদিকে ইরা আর ঈশা এখনো মুখটা লুকিয়ে রেখেছে, আর একটা পাশে বসে আছে। ওদের এভাবে দেখে, ইরা, ঈশা, তোরা এভাবে চুপ করে বসে আছিস কেন? ও চলে যাচ্ছে, তাছাড়া এরপর কিন্তু ওকে আর সহজে পাবি না। তোদের কোনো পাওনা থেকে থাকলে সেটা মিটিয়ে নে। কি ব্যাপার, তুমি কি ওদের দিয়ে মারামারি করাবে নাকি?
আরে ওদের মধ্যে কোনো কথা থাকলে সেটা করে নিতে বলছি। ও তাই বলো? না আপু, তোমার দেবরের সাথে আমাদের কোনো কথা নেই। তাছাড়া উনি এমনিতেই অনেক খারাপ। কি ব্যাপার আকাশ, তুমি কি বলেছো নাকি ওদের? বিশ্বাস করো ভাবি, আমি কিছুই বলিনি। তাহলে ওরা এইগুলো কেন বললো? ওই যে ওরা ভাইয়াকে হাত ধুয়ে দিতে পারেনি, সেজন্য আমার হাত ধুয়ে দিতে হয়েছে, সেজন্য বলেছে এই কথাগুলো। ওহ আচ্ছা, তাই বলো। আমি তো কি না কি ভেবে নিলাম। আকাশ আজকে রাতটা থেকে যা। না ভাইয়া, থেকে গেলে আমার যে বড্ড সময় নষ্ট হয়ে যাবে। আচ্ছা শোনো, তোমাকে তো ভাইয়ের মতো আদর যত্ন করার সুযোগ হবে না, সেজন্য আমি তোমাকে নিজ হাতে খাইয়ে দেব, তারপর না হয় চলে যেও। কিন্তু ভাবি। কোনো কিন্তু না, তুমি বসো, আমি খাবার নিয়ে আসতেছি। আপু, উনি যখন রাজি হচ্ছে না তখন কি দরকার এত কিছু করার? তোরা চুপ থাক, তোরা তো দুজনেই একটা বদের হাড্ডি। ও 3 মাসেও আর আসবে না, সেজন্য ওকে নিজের হাতে তো একটু খাইয়ে দিতে হবে। তুমি বসো, আমি আসতেছি। এদিকে সাথী তো নিচে যায়, এদিকে নীলাশা বসে আছে, অন্যদিকে আবির কিছু না বলেই চুপচাপ বসে আছে। এদিকে রাগে তো ইরা আর ঈশা ফেটে যাচ্ছে, আর দুজনেই দুজনের কানে ফিসফিস করে কি যেন বলতে থাকে। এদিকে সাথীও চলে আসে। এই নাও, হাঁ করো। এদিকে আকাশ হাঁ করলে সাথী ওকে খাইয়ে দিতে থাকে, সাথে নীলাশাকেও। এক কথায় সাথী আকাশ আর নীলাশাকে খাইয়ে দিতে থাকে। তখন ভাবি দেখো, তোমার বোনেরা কেমন করে তাকিয়ে আছে আমার দিকে। এরকম করে তাকিয়ে থাকলে তো আমার পেট খারাপ হতে বেশি লেট হবে না। ওই তোরা এভাবে তাকিয়ে আছিস কেন? দেবর ফে বোনদের একদম ভুলে গেছিস না আপু? থাকবো না এই রুমে। চলে যাচ্ছি আমরা অন্য রুমে। তবে বিয়ান কাজটা কিন্তু ঠিক করেননি, এর প্রতিশোধ কিন্তু আমরা দুই বোন ঠিকই নিয়ে ছাড়বো। এইসব কি ধরনের কথা ইরা, ঈশা? এভাবে কেউ কথা বলে কারো সাথে? আমাদের না বলে তোমার বদমাইশ দেবরকে বলতে পারো না? আসার পর থেকে তো আমাদের দুই বোনের পিছনে চোখের মতো লেগে গেছে। তোরা কি ঝগড়া থামাবি? আচ্ছা তোরা একটু বাহিরে যা, ওদের খাইয়ে দিই, তখন আসিস। ঠিক আছে, যাচ্ছি। এদিকে এরা বের হয়, অন্যদিকে এবার ভাবি দেখো দেখো, ভাইয়ার হিংসা হচ্ছে আমাকে দেখে। ওর কেন হিংসা হবে? এই যে তুমি আমাদের দুজনকে খাইয়ে দিয়েছো, অথচ ভাইয়া একা একা বসে আছে, ভাইয়াকে একবারের জন্য খাইয়ে দিয়েছ না, সেজন্য হিংসে করতেছে। আমি কখন এমনটা করলাম? তুই কিন্তু এবারে সত্যি মার খাবি। আমি কি মিথ্যা বলেছি নাকি? তুমি তো। আচ্ছা বুঝতে পেরেছি। আবির, তোমাকে খাইয়ে দেওয়ার জন্য তো বাকিই পড়ে আছে। তাছাড়া ওরা দুজন মাত্র লোক, তার উপর চলে যাবে, তুমি তো থাকবে, তখন না হয় ভাইয়ে দেব। বিশ্বাস করো, আমি এমন কিছুই বলিনি। আকাশ, তুই কিন্তু অনেক ফাইজলামও শুরু করেছিস। আরে ভাবির সাথে একটু আকটু ফাজলামি তো করবেই। আচ্ছা ভাবি, আমরা তাহলে যাই এখন। একটা কথা। কি কথা বলো? তোমার জন্য একটা গিফট এনেছি, এই নাও গিফট। খুলে দেখি কি আছে এটাতে। খুলে দেখো আগে। সাথী খুলে দেখে একটা নেকলেস আছে, তাও ডায়মন্ডের। নেকলেসটা এতটা সুন্দর ছিল, সাথে 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 ওটা গলায় পড়ে। দেখো তো কেমন লাগছে আমাকে। সত্যি অনেক সুন্দর লাগছে। আকাশের চয়েস আছে বলতে হবে। তাহলে দেখলে তো আমার ভাইটা কত ভালো, আমাকে নেকলেস দিল, কিন্তু তুমি স্বামী হয়ে এখনো কিছুই দিলে না। সেই সব তো রাতে দিব। আচ্ছা তোমরা থাকো, আর দোয়া করি তোমাদের দাম্পত্য জীবন সুখী হোক। তাহলে ভাইয়া ভাবি আসি তাহলে। সাবধানে যেও। এরপর ওরা বাড়ি থেকে রওনা দিয়ে বেরিয়ে আসে। এদিকে গাড়িতে নীলাশা অনেক প্রশংসা করতে থাকে আকাশের ভাবির সম্পর্কে। এদিকে ঈশা, আজকের এই অপমানের প্রতিশোধ কিন্তু নিতেই হবে আমাদের। একবার এই বজ্জাত লন্ডন থেকে আসুক, তারপর মজা আমি বোঝাবো। ততদিন তাহলে অপেক্ষা করতে থাকি। সেটাই করি। এদিকে আকাশ প্লেনে উঠে ওর ভাবিকে কল দিয়ে সবটা বলে। রাত 12টায় আবির আর সাথী রুমে বসে আছে। এই নাও তোমার উপহার। তুমিও দেখি একই রকম উপহার আনলে। আরে আমি কি জানতাম নাকি আকাশ এরকম উপহার নিয়ে আসবে? তবে যাই বলো না কেন, আকাশকে আমি দেবর হিসেবে মেনে নিতে পারবো না। দেবর হিসেবে মেনে নিতে পারবে না মানে?
কারণটা কি? কারণ হচ্ছে আমি ওকে দেবরের চেয়ে ছোট ভাইয়ের চোখে দেখি। কারণ ওর মতো দুষ্টু ভাই কয়জনের কপালে জুটে বলো? আমি কি খারাপ নাকি? তুমি তো সাথী বাকিটা বলার আগেই না থাক, এইসব জেনে আপনাদের কোনো কাজ নেই। এদিকে আকাশ চলে আসে লন্ডনে। এখন আপাতত গল্পের মোড় এখানেই আটকে রাখি। আমরা এখন আপাতত গল্পের প্রথমে ফিরে যাই। যখন আবার প্রয়োজন হবে অতীতে ফিরে আসব, কিন্তু এখন তো অতীত তেমন একটা দরকার পড়বে না। সেজন্য বর্তমানে ফিরে আসছি, যেখানে ইরা কাঠগড়ায় দাঁড়িয়ে আছে আর আকাশ জজের চেয়ারে বসে আছে। বর্তমান। আপনারা আদালতের কাজ শুরু করতে পারেন। জজ সাহেব, কাঠগড়ায় যিনি দাঁড়িয়ে আছে মিস ইরা চৌধুরী। উনি কোনো দোষ করেনি। ওনাকে মিথ্যে মামলায় সাজিয়ে এখানে আনা হয়েছে। মামলা যদি মিথ্যে হয় তাহলে থানায় থাকা অবস্থায় কেন আপনি বেল করেননি? অনেকবার করেছি, কিন্তু যাকে নিয়ে মামলা হয়েছে সে ব্যক্তি বারবার ভয় দেখাচ্ছে, সেজন্য বেল বারবার ক্যান্সেল করা হয়। এখানে মামলা আসলে কি নিয়ে? আপনার সামনে একটা ফাইল আছে, ওই ফাইলে সবটা পরিষ্কার করে বোঝানো আছে, কিন্তু ফাইল পড়ে নিতে সময় লাগবে। সেজন্য আমি সংক্ষেপে বলি আপনাকে, আমার মক্কেল নামে খুনের মামলা করা হয়েছে। আকাশ উকিলের মুখে কথাটা শুনে অবাক হয়, কেননা ইরা আর যাই করুক কাউকে খুন করতে পারে না। এদিকে আকাশের পুরো পরিবার কোর্টে বসে আছে। সবাই আকাশের দিকে তাকিয়ে আছে, কেননা ওনারা নিজেরাও জানতো না আকাশের আদালতে জজের চেয়ারে বসে থাকবে। কেননা কয়েকটা বছর আগে ওনারা আকাশকে বের করে দেয় বাসা থেকে। কী জন্য বের করে দেয় তা আপনারা পরে জানতে পারবেন। এখন আপাতত কি হচ্ছে তা দেখি আগে। মিস ইরা চৌধুরী, এই ব্যাপারে আপনার কিছু বলার আছে কি? বিশ্বাস করেন আমি ইচ্ছে করে কাউকে মারিনি। আমি শুধু নিজের জীবন বাঁচাতেই গুলি করেছি, কিন্তু তাও লোকটার হাতে লেগেছে গুলিটা। কিন্তু ওই ওই ঘটনার 2 দিন পরে পুলিশ এসে আমার বাসা থেকে আমাকে নিয়ে আসে। ওনারা বলেছে আমি নাকি ওই লোকটাকে মেরেই ফেলেছি। বুঝতে পেরেছি। আমি 7 দিনের সময় দিলাম। এর ভিতরে ফরেন্সিক রিপোর্ট আর পুলিশকে বলে দিচ্ছি। এই কেসের প্রতিটা তথ্য জোগাড় করে আমাকে জানাবেন। জি স্যার, তাই হবে। এরপর পুলিশ ইরাকে নিয়ে যায়, সাথে পুরো পরিবারও ওখান থেকে বের হয়ে আসে। এদিকে আকাশকে এভাবে দেখতে পারবে পুরো পরিবার ওনারা ভাবতেও পারেননি। এদিকে আকাশ আদালতে কাজ করতে থাকে। অন্যদিকে আপু, তুই কোনো চিন্তা করিস না, আমরা তোকে ছাড়িয়ে নিব। আমি যে পাপ করেছি সেই পাপের ফল এখন আমাকে ভোগ করতে হচ্ছে। কিসের পাপ ইরা? সে অনেক কাহিনী আপু। এখন তোমরা যদি শোনো তাহলে তো আমার থেকে তোমরা এমনিতেই দূরে সরে যাবে। কি কথা বলবি তো? এরপর ইরা নিরুপায় হয়ে সাথীকে সবটা বলে। সাথী সবটা শুনে ইরাকে 2টা থাপ্পড় লাগিয়ে দেয়, যা ওখানে থাকা অনেকেই দেখে। তাও ইরা কোনো কথা বলে না। ইরা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। প্লিজ আপু, আমাকে এখান থেকে বের করো। আমি যে এখানে থাকতে পারছি না। আমি তোর দুলাভাইকে সাথে করে নিয়ে আকাশের সাথে কথা বলে নিব। যাই করো তাড়াতাড়ি করি আপু। একটু পরে পুলিশ ইরাকে নিয়ে চলে যায় পুলিশ স্টেশনে। এদিকে রাতের বেলা আকাশ বসে আছে। আকাশের রুমে তখন একজন পুলিশ আসে। কিছু বলবেন? স্যার, আপনার সাথে একজন দেখা করতে এসেছে। নাম কি বলেছে? সাথী চৌধুরী বলল। ভেতরে পাঠিয়ে দাও। একটু পরে সাথী আর আবির দুজনেই রুমে আসে। এসে বসে পড়ে সোফায়। কেমন আছিস আকাশ? তোমরা আর ভালো থাকতে দিলে কোথায়? এইভাবে বলিস না। এভাবে না বললে আর কিভাবে বলবো বলো? তোমরা আমার জীবন থেকে কতগুলো বছর কেড়ে নিয়েছো, তাকে ভুলে গেছো? ওখানে যা হয়েছে তার কোনোটাই তো আমি আর তোর ভাবি বিশ্বাস করিনি। সেসব তো তুই জানিস। সবই জানি আমি, কিন্তু তোমরা তো আমার সাথে একটুর জন্য যোগাযোগ পর্যন্ত করোনি। কি করব, বাবা যে দিব্যি দিল তোর সাথে যেন কোনো যোগাযোগ না করি আমরা। ভাবি, তুমি অনেক করেছো আমার জন্য। আমার অন্তত বিশ্বাস ছিল তুমি অন্তত আমাকে ভুল বুঝবে না, কিন্তু তোমার বোনেরা যা করেছে এটা তোমারও কিছু করার ছিল না। এরকম করে বলো না আকাশ। তাছাড়া তুমি তো নিজেই দেখেছো কীরকম অবস্থায় তোমাদের দুজনকে দেখলাম। তাছাড়া এরকম অবস্থায় দেখলে তো যে কেউই মনকে বোঝাতে পারবে না। সেসব জানি আমি। এখন বলো, হঠাৎ এখানে কি জন্য আসা হলো? ইরার ব্যাপারে কথা বলার ছিল তোমার সাথে। আচ্ছা, ঘটনা কি ঘটেছে আমাকে একটু বলো তো ভাবি।
কোন ঘটনা বলবো? ইরার এখানে আসার কারণ কি ছিল? তাছাড়া ইরার সাথে এরকমটা হলো কি করে? তাহলে তো তোমাকে প্রথম থেকে সবটা শুনতে হবে। আমার সাথে যা যা ঘটেছে সেসব বাদ দাও। আমি চলে আসার পরে কি কি হয়েছে সেগুলো আগে বলো আমাকে। তাহলে শোনো, তোমাকে বাসা থেকে বের করে দেওয়ার 5 দিন পরে। অতীত। আপু, আপু কোথায় তুই? কি হয়েছে ইরা, ডাকছিস কেন? আপু আমি এভাবে বাসায় যাব? হঠাৎ বাসায় কেন? তুমি তো জানো আপু, এরকম পরিস্থিতিতে আমার এখানে থাকা ঠিক হবে না। কিন্তু তুই যদি এখন বাসায় ফিরে যাস তাহলে বাবা মা তোকে অনেক বকাবকি করবে। এরা আপু কিন্তু ঠিক বলেছে। আমার কি দোষ আপু? তোমার দেবরের কারণে আমি কেন এভাবে কষ্ট পাবো? আমিও সেটাই বলছি। তোদের যেমন ইচ্ছে হয় কর। আচ্ছা একটা কথা বলি, আকাশ সত্যি কি তোর ক্ষতি করতে চেয়েছিল? আপু তোর কি মনে হয় আমি এইসব মিথ্যে বানিয়ে বানিয়ে বলছি? আমি তেমনটা বলিনি। আসলে তোদের যে অবস্থায় দেখলাম এতে তো অনেক কিছু হয়ে যাওয়ার কথা। সেসব বাদ দে, এখন তুই তাহলে সবটা গুছিয়ে নে। আপু আমিও চলে যাব। ঠিক আছে, ব্যাগ তাহলে গুছিয়ে নে। আচ্ছা আমি তোদের জন্য খাবার দিচ্ছি, খাবার খেয়ে না হয় তোরা বেরিয়ে পড়িস। ঠিক আছে আপু, তাই হবে। আমরা তাহলে নিচে যাচ্ছি, তুমিও আমাদের সাথে চলো। ঠিক আছে চল তাহলে। এদিকে সাথীও ওদের সাথে নিচে নামে। ইরা তো অনেকটা ভয়ে ভয়ে নিচে নামতে থাকে। এদিকে কেউ না থাকায় ওরা খাবার খেতে বসে। কিছুক্ষণ পরে ওখানে আবিরের মা বাবার সাথে আবিরও চলে আসে। বাবা, মা, একটা কথা বলার ছিল। ওরা দুজন চলে যেতে চাইছে। কিন্তু আকাশ যতক্ষণ না পর্যন্ত দেশের বাইরে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ইরা আর ঈশাকে সেভ রাখতে হবে। তার কোনো দরকার হবে না, আমরা গাড়ি করেই তো চলে যাব। আকাশ বুঝতেই পারবে না। তারপরও আমি চাই না দ্বিতীয়বার এরকম কোনো ঘটনা ঘটে যাক। বাবা আকাশ লন্ডনে ফিরে গেছে, তাও 2 দিন হয়ে গেল। তুই কি করে জানিস? আমাকে কল দিয়েছিল। তাছাড়া ওরা যখন চলে যেতে চাইছে তখন চলে যাক। ঠিক আছে বৌমা, তুমি ওদের যার ব্যবস্থা করো। জি বাবা, করতেছি ব্যবস্থা। কিছুক্ষণ পরে ওরা বেরিয়ে পড়ে। রাস্তার মধ্যে ওদের গাড়ি হঠাৎ খারাপ হয়ে যায়, সেজন্য ওরা ইরা গাড়ি থেকে নিচে নামে। গাড়ি থেকে আবার কেন নামতে গেলি? নামবো না তো কি করবো শুনি? এতক্ষণ এভাবে বসে থাকবো? ঠিক আছে, তোর যা ইচ্ছা হয় কর। এদিকে ইরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে কি যেন দেখতে থাকে। তখন ইরা খেয়াল করে দূরে কয়েকটা লোক মিলে একটা লোককে মেরে ফেলেছে, যা ইরা নিজের চোখে দেখে। কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই এই লাশটাকে জায়গা মতো ফেলে দিয়ে আয়। ঠিক আছে বস, কিন্তু আশেপাশে কেউ দেখলে তো সমস্যা। কিছুই হবে না, যাকে সামনে পাবি তাকেই মেরে ফেলবি। জি বস। এই বলে ওরা লাশ গাড়িতে তোলার সময়ে একটা লোক গাড়ির লুকিং গ্লাসে একটা মেয়েকে দেখতে পায়। বস বস, একটা মেয়ে আমাদের এই খুন করার ভিডিও রেকর্ড করে ফেলেছে। দাঁড়িয়ে না থেকে ওই মেয়েটার কাছ থেকে মোবাইলটা নিয়ে আয়। যদি আপোষে না দিতে চায় তাহলে ওকে মেরে ফেল। এদিকে ডেভিলের লোকগুলো ইরাকে ধরার জন্য আসে। এদিকে ইরা ব্যাপারটা বুঝতে পেরে গাড়িতে এসে বসে। ততক্ষণে গাড়ি ঠিক হয়ে যায়। এদিকে গাড়ি চলতে থাকে, কিন্তু ওরা গাড়ির নাম্বারটা নোট করে নেয় এবং চলে আসে ওদের বসের কাছে। বস, মেয়েটা তো পালিয়ে গেছে। কি করে পালালো? তোরা ধরতে কেন পারিসনি? মেয়েটা গাড়ি করে চলে গেছে। তবে চিন্তা করবেন না বস, গাড়ির নাম্বারটা রেখে দিয়েছি। ওই নাম্বার দিয়ে আমরা সব তথ্য জানতে পারবো। সাব্বাস বেটা, তাহলে আজকেই কাজে লেগে পড়। মেয়েটা কোনো কিছু ফাঁস করে দেওয়ার আগেই ওর থেকে এটা নিতে হবে। জি বস, তাই হবে। এদিকে ইরা তো বাসায় এসে ফ্রেশ হয়ে নেয়, কিন্তু এখনও সে খুন হওয়ার দৃশ্যটা ইরা ভুলতেই পারছে না। এদিকে ইরা ব্যাপারটা খেয়াল করে। কি হয়েছে, তুই এরকম করছিস কেন? আমি একটা জিনিস দেখে ফেলেছি। কি দেখলি? একটা লোককে খুন হতে দেখেছি আমি, আর যে মরেছে তার লোক আমাকে মারার জন্য এসেছিল। এইটা আবার কখন ঘটলো? আমরা যেদিন আপুর বাসা থেকে ফিরছিলাম সেই দিন হলো এই ঘটনাটা। আমি তো তোর সাথেই ছিলাম, তাহলে আমি কেন দেখলাম না? তুই তখন গাড়ির ভিতরে ছিলি, সেজন্য তুই কিছুই দেখিসনি।
হতেও পারে। এখন কি করবি তুই? বিষয়টা মা বাবাকে জানাবি? বাবা মা শুধু শুধু টেনশন করবে, এই ব্যাপারে ওনাদের বলার প্রয়োজন নেই। তবে যাই করিস সাবধানে থাকিস। সাথে তুই নিজেও। আমি আবার কি করেছি? আমাদের চেহারায় যে কিছুটা মিল। উফ আল্লাহ, সব জায়গায় ঝামেলা করিস আর ফার্স্টে হয় আমাকে। কি করবি? আমি যে তোর বড় বোন। তুই আমার থেকে কত বড় হোস? আমাদের মধ্যে কে বড় এটা তো মা বাবাই দূরে থাক, নার্সরাই বলে গেছে। আমি যে তোর থেকে বড় সেটার প্রমাণ কিন্তু আমার কাছে আছে। শুনি কি প্রমাণ? আমি হাইটে তোর থেকেও বড়, সেই জন্য আমি তোর থেকে বয়সেও বড়। তোর এই লজিক তোর কাছেই রাখ, আমাকে বুদ্ধি বানানোর চেষ্টা করিস না, বুঝলি? এখন তুই ঝগড়া অফ কর, কিভাবে এই চিন্তা থেকে মুক্ত হব সেটা বল আমাকে। একটা কাজ করি, আমরা দুজনে কিছুদিন মুখটা লুকিয়ে রাখি, এতে ওরা আমাদের চিনতে পারবে না। কিন্তু গাড়ির নাম্বার তো ওরা পড়ে নিয়েছে। আরে গাড়ি তো এখনো রেজিস্ট্রেশনই হয়নি, সেজন্য ওরা অ্যাড্রেসই তো পাবে না। তাছাড়া তুই তো মামলা করতে যাবি না যে ওরা তোকে পাবে। সেটাও তো কথা। ওফ, টেনশনে আমি সব ভুলে গেছি। ভাগ্য ভালো তুই মনে করিয়ে দিলি। হয়েছে, এখন তুই ঘুমা। এদিকে ঈশা ব্যাপারটা খেয়াল করে। এদিকে ওরা ঘুমিয়ে যায়। অন্যদিকে আকাশ বসে আছে লন্ডনে নীলাশার সাথে। এরপর মন খারাপ করে বসে আছিস কেন? তুই কি জানিস না বর্তমানে আমার অবস্থা কেমন যাচ্ছে? আরে সামান্য একটা বিষয় নিয়ে এত মন খারাপ করলে কি চলে? কিন্তু এই সামান্য বিষয়টা যে আমার থেকে আমার পরিবারকে কেড়ে নিয়েছে। দেখ, এত ভাবতে হবে না তোকে। তাছাড়া তুই এখন থেকে আমার সাথে আমারই বাসায় থাকবি। আমি কেন তোর বাসায় থাকতে যাব? আচ্ছা, এতদিন তো তোর পরিবার থেকে ডলার দিত খরচের জন্য, কিন্তু এরকম অবস্থায় এখন তোর পরিবার তো তোর কোনো খরচ দেবে না। তাছাড়া এখানে তুই আগের মতো যদি রুম ভাড়া করে থাকিস, তাহলে প্রতি মাসে থাকা খাওয়া মিলে যা খরচ হবে সেটা তো তুই সামলাতে পারবি না। কিন্তু তোর বাসায় এভাবে দিনের পর দিন আমি থাকতে পারবো না। তাছাড়া আঙ্কেল আন্টি দেখলে কি বলবে? বাবা মা কোনো কিছুই বলবে না। তাছাড়া বাবা মা আমাকে বলেছে তোকে নিয়ে আমাদের বাসায় আসার জন্য, সেজন্য আমি আজকে তোকে নিয়েই যাব। যদি না আসি আমি? তোকে মেরে অজ্ঞান করে নিয়ে যাব। না থাক, তার কোনো দরকার পড়বে না, আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি। এদিকে ওরা দুজনে সবটা গুছিয়ে নিয়ে নীলাশার বাসায় আসে। নীলাশার বাবা মা দুজনেই ছিল বাসায়। আকাশ ওনাদের দেখে সালাম দেয়। ওনারা সালাম নিয়ে আকাশের সাথে কথা বলতে থাকে, কিন্তু ওই দেশে কি হয়েছে তা ওনারা জিজ্ঞেসও করেনি। দেখো আকাশ, তোমার সাথে তোমার বাবা মা কি কি করেছে তা আমরা জানতেও চাই না, এবং কি তুমি কি কি করেছো সেটাও জানতে চাই না। আমি শুধু এটা বলবো, তুমি আজকে থেকে আমার ছেলে হয়েই থাকবে এই বাসাতে। তোমার কোনো কিছু দরকার হলে আমাকে বলবে। কিন্তু বাবা, আমি ওকে ভাই হিসেবে মানতে পারবো না। ভাই হিসেবে মানতে তোর অসুবিধা কোথায়? অনেক অসুবিধা আছে। কি কি অসুবিধা আমরা একটু শুনি। দেখো বাবা, আমি এত কিছু বলতে পারবো না। আমি ওকে ভাই হিসেবে মানবো না, তবে একটা কথা আছে। কি কথা? আকাশ আর আমার মধ্যে যে সম্পর্কটা এত বছর ধরে থেকে আসতেছে, সেটাই থাকবে আমাদের মধ্যে। তুই যখন টাইম চাস তখন তাই হবে। তা আকাশ, তুমি কি বলো? আমার মনে হয় ভাই বোনের সম্পর্ক চেয়ে আমাদের মধ্যে আগে যে সম্পর্ক আছে সেটা থাকাই বেটার হবে। যেমনটা তোমাদের খুশি। তাহলে আমি কোর্টে গেলাম, তোমরা তাহলে আড্ডা দাও। আমি আসবো কি আপনার সাথে? তুমি ওখানে এসে কি করবি? আঙ্কেল, আমি তো আইন বিষয়ে পড়াশোনা করতেছি। জজ হওয়া আমার অনেক স্বপ্ন ছিল। আমি তো নিজেও জজ, সেজন্য আপনার সাথে থাকলে কিভাবে কি করতে হয়, কোন কেস কিভাবে হ্যান্ডেল করতে হয় তা অন্তত আমার একটু আইডিয়া হবে। তুমি তাও আসার জন্য বলেছো? আর নীলাশাকে দেখো কত করে বলেছি আমার সাথে কোর্টে এসে কিভাবে উকিল আর জজরা কথা বলে তা শেখার জন্য, কিন্তু ওকে তো আনতেই পারছি না। আঙ্কেল চিন্তা করবেন না, আমি যখন এসেছি তখন সবটা হবে। আমরা দুজনে সকালে ভার্সিটিতে ক্লাস করে দুপুরে রেস্টুরেন্টে খেয়ে কোর্টে চলে আসব। তারপর আপনার আর বাকিদের কথাবার্তা বোঝার চেষ্টা করব। তাহলে আজকে তোমরা রেস্ট নাও, কাল থেকে না হয় আসিও। কিন্তু বাবা, আমি আসবো না। আঙ্কেল,
আপনি কোনো চিন্তা করবেন না, ওকে আনার দায়িত্ব আমার উপরে ছেড়ে দিন। তাছাড়া নীলাশা, তুই নিজেও তো আমার মতো আইন নিয়ে পড়াশোনা করতেছিস। তাছাড়া তোকে তো বইয়ের পাশাপাশি এগুলো প্র্যাকটিক্যাল করে নিতে হবে, এতে জ্ঞান অনেক বাড়বে। থাক, পাম দিতে হবে না। আমি যাব, তবে আকাশ বলাতে কিন্তু আমি আসতে রাজি হয়েছি, নয়তো আসতাম না আমি। হয়েছে, আর বলতে হবে না। আঙ্কেল, আপনি তাহলে আসুন। এদিকে নীলাশার বাবা তো চলে যায়, অন্যদিকে আকাশ আর নীলাশা পাশাপাশি রুমে থাকে। দুজনেই ফ্রেশ হয়ে নিচে আসে। তারপর নীলাশার মা খাবার বেড়ে দিলে ওরা দুজনেই খেতে থাকে। এরপর ওরা দুজনেই ওদের রুমে ঘুমোতে চলে যায়। এদিকে এরা তো ঘুমোচ্ছে, অন্যদিকে চলুন ইরা আর ঈশা ঘুম ভাঙার পরে কি করছে তা শুনে আসি। সকালে ওরা দুই বোন নিচে নামে, তখনই এরা, তোর কি একটু লজ্জা করছে না? আমি কি করলাম যে আমার লজ্জা লাগবে? এত কিছু করার পরে বলছিস কিছুই করিসনি। আম্মু, তুমি আমার উপরে কেন রেখে আছো বলো তো? তাছাড়া আমার কি দোষ বলো? তোর কি কোনো দোষ নেই? বিশ্বাস করো আম্মু, এর কোনো দোষ নেই। আমি নিজের চোখে দেখেছি। বিয়াই আপুকে জোর করে রুমে ঢুকিয়ে নেয়। তাছাড়া তুমি বড় আপুকে দরকার হলে জিজ্ঞেস করে নিতে পারো। তার কোনো দরকার নেই। এখন এটা বল আমাকে, এখন এই সবটা যদি জানাজানি হয় তাহলে তোর বিয়ে দিব আমি কি করে? আম্মা, এত টেনশন কেন নিচ্ছ বলো তো? কিছুই হবে না। তাছাড়া দুই পরিবার ছাড়া বাইরের কেউ তো জানার কথা না, জানবেও না। এখন তুমি এইসব কথা বাদ দিয়ে খেতে দাও আমাকে। আমাদের ভার্সিটিতে যেতে হবে, অনেক দিন হয়েছে যাওয়া হচ্ছে না। চলো আপু, আজকে তাহলে আমরা ভার্সিটি থেকে ঘুরে আসি। তাহলে খাওয়া শেষ করে নে, এরপরে বের হবো। এদিকে এরা খাওয়া শেষ করে চলে যায় ভার্সিটির দিকে। এদিকে ইরার মা বুঝতেই পারছে না এত কিছু হয়ে যাওয়ার পরেও ইরা এত শান্ত হয়ে থাকছে কি করে। এদিকে ইরা ভার্সিটিতে এসে ক্লাস করতে থাকে। ওদের দুই বোনকে ভার্সিটির বেশিরভাগ ছেলেই পছন্দ করে, কিন্তু চেহারা কিছুটা এক হওয়ার কারণে বেশিরভাগ ছেলের আবার সবটা গুলিয়ে ফেলে। তার মধ্যে রকি আর রবি ওদের মধ্যে আছে। রকি আর রনি দুই ভাই, তবে ওরা দুই ভাই সারাক্ষণ মেয়েদের ইফটিজিং করার ধান্দা খুঁজতে থাকে। কেননা ওর বাবা যেমন বড় লোক, আবার তেমনই পাওয়ারফুল একজন রাজনৈতিক লোক। সেজন্য রকি আর রনিকে কেউ কিছু বলতে সাহস পাচ্ছে না। সেজন্য ওরা নিজেদের মতো করে এভাবে ইফটিজিং করতে পারে। এদিকে ওরা দুই ভাই চলে আসে ইরা আর ঈশার কাছে। আচ্ছা, তোমাদের চেহারা দেখলে মাঝে মধ্যে বুঝতে পারি না কে কোনটা। কে কোনটা মানে? এত কিছু বুঝে তোর কি কাজ সেটা বল। কেন, তোরা কি কিছু বুঝিস না কিছুই? দেখ, তোদের দুজনের জন্যই ভালো হবে। তোরা আমাদের বিরক্ত করা ছেড়ে দে। যদি না ছাড়ি তখন কি করবি তোরা? আমরা আমাদের দুলাভাইকে কল দেব, উনি এসে তোদেরকে দেখে নেবে। আচ্ছা, তোরা কি জানিস না আমরা কেহ কি করতে পারি? আমাদের পরিচয় কি? আমরা সবই জানি, কিন্তু আমাদের দুলাভাই কাছে তোর কিছুই না। ও তাই নাকি? ডাক তাহলে তোদের দুলাভাইকে, আমিও একটু দেখি। ইরা এরপর কল দেয় আবিরকে। আবির কল রিসিভ করে কথা বলে চলে আসতে থাকে ভার্সিটির সাথে। কিছু সিকিউরিটি তো আছে, ওদের নিয়ে চলে আসে ভার্সিটিতে। এদিকে রকি আর রনি তো অপেক্ষা করতে থাকে। 20 মিনিট পর আবির আসে ভার্সিটিতে। কি হয়েছে? আমাকে এইভাবে ভার্সিটিতে কেন আসতে বললে? দুলাভাই, এই ছেলে দুইটা প্রতিদিন আমাদের দুইজনকে অনেক বিরক্ত করে। শেষমেশ এই লোককে এনেছিস? দুলাভাই, আশেপাশের সিকিউরিটি দেখেও কি তোর ভয় লাগবে না? পারলে চলে দেখা। তোদের দুজনকে তো পরে দেখতেছি, আগে তো দুলাভাইকে দেখে নিচ্ছি। তা দুলাভাই, আপনি কি জানেন কেহ আমার আর কি আমাদের পরিচয়? দেখলেন দুলাভাই আপনার সাথে কিভাবে কথা বলছে? দেখতেছি আমি। তা তোরা আগে নিজেদের পরিচয় দে, তারপর আমি দেখতেছি তোদের সাথে ঠিক কি কি করা যায়। এভাবেই রকি আর রনি ওদের পরিচয় বলতে থাকে। পরিচয় শুনে আকাশ হাসবে নাকি ওদের মারবে কিছুই বুঝতে পারছে না। সেজন্য তোদের পরিচয় শুনে ভালো লাগলো, আর এই কার্ড তোদের পকেটে রাখ, এটা তোদের বাবাকে নিয়ে দেখাবে। তবে তার আগে তোদের একটা ব্যবস্থা তো করতেই হবে। সিকিউরিটি, ওদের দুজনকে ভালো করে মারতে থাকো, যেন 5 থেকে 6 মাস এর আগে ওরা যেন বিছানা থেকে উঠতে না পারে। ওই, তোর এত বড় সাহস, তুই আমাদের মারার জন্য বলিস? তুই কি জানিস যদি আমার বাবা জানতে পারে
তোদের কি হাল করবে বুঝতে পারছিস? সেই জন্য তো আমার কার্ড তোদের কাছে দিয়েছে, ওটা দিয়ে কাজ চালিয়ে নিবি। তোমরা কি দাঁড়িয়ে থাকবে, না ওদের আমার কথা অনুযায়ী কাজ করবে? এরপর সিকিউরিটিগুলো মারতে থাকে রনি আর রকিকে। এদিকে আবিরের সাথে ইরা আর ঈশা চলে আসে ওখান থেকে। আবির ওদের বাসায় পৌঁছে দিয়ে চলে আসে অফিসের দিকে। এসে ওর কাজ করতে থাকে। রাতে যখন বাসায় ফিরে তখন সাথীকে সবটা বলে। সাথী তো সবটা শুনে অবাক হয়ে যায়। তা ওরা এখন ঠিক আছে তো? ঠিক আছে, এখন তাহলে শুয়ে পড়ো। এরা তো শুয়ে পড়ে। অন্যদিকে রকি আর রনি ওরা দুজনেই হসপিটালে ভর্তি। এদিকে ডক্টর চিকিৎসা করতে থাকে, অন্যদিকে রকির বাবা হসপিটালে চলে আসে। উনি হসপিটালে এসে কথা বলতে থাকে ডক্টরের সাথে। কি হয়েছে আমার ছেলেদের? ওদের সুস্থ হতে কতদিন লাগবে সময়? দেখুন, ওনাদের যেভাবে মারা হয়েছে, শরীরে কোনো মারধর করেনি, নাই কোনো রক্ত বের হয়েছে। তাহলে তো ওরা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তাই না ডক্টর? একদম না, মিনিমাম তো 4-5 লাগবে। কি বলছেন ডক্টর? একটু আগেই তো বললেন কোনো কিছু হয়নি, কিন্তু এখন আবার বলছেন। আসলে ওনাদের শরীরে কিছু কিছু হাড় ভেঙে দেওয়া হয়েছে, সেই জন্য পর্যায়ক্রমে চিকিৎসা করাতে হবে। সেজন্য সুস্থ হতে সময় লাগবে কয়েকটা মাস। ঠিক আছে, এই কয়েকটা মাস কি ওরা ওই হসপিটালে কাটাবে না? কয়েকটা মাস পরে ওদের বাসায় নিয়ে যেতে পারবো? সেটা তো এখন বলা যাচ্ছে না, আগে একটা মাস এখানে রাখার পরে বলতে পারবো। ঠিক আছে, আপনি ওদের চিকিৎসা করতে থাকেন। এই বলে রানা ওখান থেকে বের হয়ে আসে। একটু পরে ওর লোকেদের, ওদের তো ভার্সিটির ভিতরে এরকম করেছে, তাহলে এখন ভার্সিটির দিকে যাই, চলো। জি স্যার, আপনি বসুন গাড়িতে। রানা গাড়িতে বসার পরে ওরা গাড়ি চালিয়ে চলে আসে ভার্সিটিতে। ওখানে এসে অনেক ছেলে মেয়েকে জিজ্ঞেস করে, অনেক কিছুই জানতে পারে। সবটা জানার পর খোঁজ নেই কারা এই ইরা আর ঈশা, ওদের পরিবার ওই মেয়েগুলোকে আমার সামনে আমি দেখতে চাই। বস, আমাকে 2 থেকে 3 ঘন্টা সময় দিন, আমরা খোঁজ নিয়ে দেখতেছি। 2 ঘন্টা পার হয়ে যাবার পর রানার লোকগুলো আসে। কোনো খোঁজ পেয়েছিস? জি বস, পেয়েছি। তাহলে বল ওরা কে, আর ওদের পরিচয় কি? বস, ওরা রফিক চৌধুরীর মেয়ে। কোন রফিক, যে প্রতি মাসে আমাদের? জি বস, ঠিক ধরেছেন। যারা আমার ছেলেকে মেরেছে ওর খোঁজ কি জানতে পেরেছিস? মেরেছে রফিক চৌধুরী, বড় মেয়ের জামাই। না, আমার পরিচয় বল। বস, উনি আবির চৌধুরী, শাহজাহান চৌধুরীর ছেলে। শাহজাহান নামটা শুনে রানা তো একটু ভয় পায়, কেননা রানা জানে যাদের পাওয়ারে, কারণ রানা যাদের পাওয়ারে চলে ওই লোকগুলোই শাহজাহান চৌধুরীর হয়ে কাজ করে। সেজন্য একটু ভয়ে আছে। কি বললি, শাহজাহান চৌধুরীর ছেলে? জি বস, এখন যদি বলেন ওই ছেলেকে আমরা উঠিয়ে আনব। ওই ছেলেকে কিছু বলার দরকার নেই, তাছাড়া ওই ছেলের ধারে কাছেও তোরা যাবি না। কেন বস, কি হয়েছে? আপনি এভাবে ভয় পেয়ে আছেন কেন? আমি তোদের যা বলছি তোরা তাই কর। ঠিক আছে বস। এদিকে রানা তো চুপ হয়ে যায়। অন্যদিকে ইরা আর ঈশা আগের মতো করে ভার্সিটিতে আসতে থাকে। এদিকে পরের দিন লন্ডনে আকাশ আর নীলাশা ভার্সিটির দিকে যায়। ওখানে ক্লাস করতে থাকে। কিছুক্ষণ পরে দুপুর হয়ে আসে, সেজন্য নীলাশা, চল বের হব। কোথায় যাব? কোথায় আবার? আঙ্কেলের কাছে। দোস্ত, আমি যাব না। যাবি না কেন? আমার ভালো লাগে না, তুই যা, আমি বরং বাসায় যাই। আমি আঙ্কেলকে কথা দিয়েছি, যদি যেতে হয় তোকেও সাথে যেতে হবে। এই বলে নীলাশার হাত ধরে নিয়ে আসতে থাকে। তখন ওদের স্যার চলে আসে সামনে। কি ব্যাপার আকাশ, তুমি এভাবে নীলাশাকে নিয়ে কোথায় যাচ্ছ? এই তো স্যার, কোর্টে যাব। তোমরা কি বিয়ে করতে যাচ্ছ? বিয়ে করতে কেন যাব? একটু আগেই তো বললে কোর্টে যাচ্ছ। আসলে স্যার, আমার বাবা তো একজন জজ। বাবা হচ্ছে আমি পড়াশোনার পাশাপাশি ওখানে বসে। জজ আর উকিলরা কিভাবে কথা বলে এইগুলা দেখে শেখার জন্য। এটা তো অনেক ভালো কথা, পড়াশোনার পাশাপাশি তোমাদের প্র্যাকটিক্যালও করা হয়ে যাবে। কিন্তু স্যার, ও তো যেতেই চাইছে না। তাছাড়া স্যার, আমাদের ভার্সিটিতে যদি এরকমভাবে প্র্যাকটিক্যালভাবে ক্লাস করাতেন তাহলে কিন্তু অনেক ভালো হতো ছাত্রছাত্রীর জন্য, তাহলে অভিজ্ঞতা হতো ওদের। তুমি কথাটা ঠিক বলেছ। আমি তাহলে কালকে বোর্ড মিটিংয়ে কথাটা বলবো।
তাহলে 1 সপ্তাহের ভিতরে এরকম একটা রুম বানিয়ে নিব, যেখানে তোমাদের কথাবার্তা শেখানো হবে। তাহলে স্যার আমি ওকে নিয়ে গেলাম। ঠিক আছে, যাও। কিন্তু স্যার আমি যাব না। আকাশ, তুমি ওকে কিভাবে নিবে সেটা তুমি জানো, আমি গেলাম। এদিকে নীলাশা রাজি না হওয়ায় আকাশ ওকে জোর করে কাঁধে তুলে নিয়ে এসে গাড়িতে বসায়। ওই কুত্তা, তুই আমাকে কাঁধে কেন নিলি? তুই দিন দিন যে হারে মোটা হচ্ছিস, এতে তোকে টেনে তো নিয়ে আসা সম্ভব না। ওই, তুই আমাকে মুটকি বললি? আমি তো মোটা বলেছি। ওই একই হলো, আজকেই আমি বাবাকে বলবো। কি বলবি শুনি? আমার জন্য জিম করার মেশিন আনতে, দেখবি 1 মাসে ওজন কমিয়ে নিব আমি। সাথে তোকেও বলবো জিম করার জন্য। তুই জানিস না আমি এত তাড়াতাড়ি উঠতে পারি না। আমাকে যে জোর করে এখানে এনেছিস, এবার আমি তোকে প্রতিদিন ওঠাবো, মনে রাখিস। তুই সকালে রুমে ঢুকতে পারলে তো আমাকে উঠাবি। তুই কি আমাকে বোকা পেয়েছিস? বোকা কেন মনে করব? আমি যদি আমার রুমের দরজাটা ভেতর থেকে আটকে দেই, তাহলে তুই কিভাবে ঢুকবি ভিতরে? আমিও তোর সাথে তোর রুমেই থাকবো, তাহলে সকালে তোর কান ধরে আমি তোকে উঠিয়ে নিব। ওদের ঝগড়ার ভিতরেই ইরার বাবা চলে আসে ওখানে। উনি এসেই, কি ব্যাপার, কি নিয়ে কথা হচ্ছে তোমাদের মধ্যে? তুমি কখন এলে? তার আগে এটা বল, তোরা কি নিয়ে ঝগড়া করছিস? আমি ওকে জোর করে এখানে এনেছি বলে ও আমাকে সকালে উঠিয়ে জিম করার জন্য বলতেছে। বাবা তুমি জানো, ও আমাকে মুটকি বলেছে, সেজন্য আমি একা জিম করব কি করে? সেজন্য ও আমার সাথে জিম করবে। কিন্তু আঙ্কেল, মুটকি তো নীলাশা, আমি কেন জিম করব? দেখো, ওটা তোমাদের মামলা, তোমরা যেভাবে খুশি সেভাবে কাজ করো, এই ব্যাপারে আমি কিছু বলবো না। দুপুরে খাবার খেয়ে তোমরা কোর্টের ভেতরে ঢুকবে আমার সাথে, এরপর ওখানকার ব্যবহার আর পরিস্থিতি বুঝতে থাকবে আস্তে আস্তে। ঠিক আছে আব্বু। এরপর ওরা খাবার খেয়ে ভিতরে আসে, ওখানকার পরিস্থিতি দেখতে থাকে, কিভাবে কথা বলতে হয়। এভাবেই 1 মাস ধরে ওরা দুজনে কোর্টে এসে এসব শিখতে থাকে। 1 মাসে ওরা অনেক কিছুই শিখে ফেলে। 1 মাস পর, আকাশ, তোমার পরিবারের সাথে যোগাযোগ কি হয়েছে তোমার? মাঝে মাঝে ভাইয়ের সাথে যোগাযোগ হয়। তোমার পরিবার কি এখনো রেগে আছে আগের মতো? জি আঙ্কেল, কয়েক মাস পরে তো পরীক্ষা আমাদের, ওখানে তো অনেক খরচ। ভাইকে বলেছি ডলার পাঠাতে, বলেছে যে দিন ডলার লাগবে তার 3 দিন আগে বলে দিলে ভাইয়া পাঠিয়ে দেবে। ডলার আমি দিয়ে দিতাম। আঙ্কেল না থাক, এমনিতে যা করেছেন আমার জন্য, এই ঋণ শোধ করা যে সম্ভব হবে না আমার। সেসব কথা রাখো, তুমি আমার ছেলের মতো, তোমার উপর ভরসা আছে বলেই নীলাশাকে আমি তোমার সাথে পাঠাতে পারি কোথাও। আচ্ছা তুমি তাহলে ঘুমাতে যাও। জি আঙ্কেল, যাচ্ছি। এদিকের কাহিনী তো শুনলেন, এবার দেখি ওদিকের কাহিনী কি হচ্ছে, তা আমরা শুনে আসি। ওদিকে, আব্বু আমি কয়েকটা দিন ভার্সিটিতে যাব না। ভার্সিটিতে কেন যাবে না? আব্বু আমি অনেক ভয়ে আছি। কি নিয়ে এত ভয়? আব্বু আমি বলছি, কি নিয়ে এত ভয়? ঠিক আছে, বল তাহলে। এরপর ঈশা ওর বাবাকে সবটা বলে। সবটা শোনার পর, এত কিছু হয়ে গেছে, তোরা আমাকে একবারের জন্য বললি না কেন? আমরা তো দুলাভাইকে সবটাই বলেছি, তাছাড়া উনি ওদের সাহায্যও করেছে। তাহলে আর ভয় কেন? ইরা এরপর এই কাহিনী বলতে থাকে। সবটা শোনার পর, তোরা দুজন শুধু আমাকে টেনশনই দিকেই দিলি, এখন আমি কি করব? তুমি বরং আবিরের সাথে কথা বলো, ওদের তো অনেক ক্ষমতা, ওরা তো একটা কিছু করতে পারবে। ঠিক আছে, আমি তাহলে কালকেই এসে কথা বলে নিব। এদিকে ডেভিল আর ওর লোকেরা বসে আছে, ওদের সাথে রানাও দেখা করে। আরে বন্ধু, তুই এখানে কেন? তাও এতদিন পরে, কি মনে করে? বন্ধু, এসেছি তোর সাথে কিছু কথা শেয়ার করতে। কি কথা বল। রানা এরপর সবটা বলতে থাকে। সবটা শোনার পর, তুই কোনো চিন্তা করিস না, আমি ওই ব্যাপারটা সামলে নিব, কিন্তু তোকে যে একটা সাহায্য করে দিতে হবে আমার। কি সাহায্য লাগবে বল। আমি একটা মেয়ের ছবি দিব তোকে, ওই মেয়েকে খুঁজে দিতে সাহায্য করতে হবে। একটা মেয়েকে খুঁজে পাচ্ছিস না তুই? এটা কি কোনো কথা হলো? আমার লোকেরা অনেক খুঁজেছে কিন্তু পায়নি ওই মেয়েকে, সোজা তোকে খুঁজে দিতে হবে। তাছাড়া তুই রাজনৈতিক লোক, তোর জন্য এটা খুব সহজ হবে। ঠিক আছে, ছবিগুলো পাঠিয়ে দে। ডেভিল যখন রানার হাতে ছবি দেয়, রানা নিজেই অবাক হয়।
এইটাই কি সে মেয়ে? তুই কি ওকে চিনিস? চিনি মানে? আমার 2টা ছেলেকে হসপিটালে পাঠানোর পিছনে এদের দুজনেরই হাত আছে। দুজন বলতে? দুজন বলতে এর সাথে এর বোনও আছে। তুই তাহলে যে কোনোভাবেই হোক এই মেয়েকে আমার হাতে তুলে দে, আমি তারপর তোর কাজটা করে দিব। তাছাড়া আমাদের দুজনের কাজই তো এখন একরকম। কিন্তু ওর দুলাভাই অনেক পাওয়ারফুল লোক, সেজন্য আমি কোনো কিছু করতে পারছি না। সেজন্য যাই করার তোকেই করতে হবে। তুই কোনো চিন্তা করিস না, আমি সবটা দেখে নিব। এদিকে এরা মিলে প্ল্যান করতে থাকে। অন্যদিকে পরের দিন ইরার বাবা আসে আবিরের বাড়িতে। সাথী তো ওর বাবাকে দেখে অনেক খুশি হয়। আব্বু, তুমি হঠাৎ এত সকাল সকাল, সব কিছু ঠিক আছে তো? সব কিছু ঠিক আছে। তা জামাই আর তোর শ্বশুর কোথায়? আবির তো দেখলাম ফ্রেশ হচ্ছে, আর শ্বশুর মশাই তো রেডি হচ্ছে। আমি আর শাশুড়ি মা নাস্তা বানাচ্ছি। বাসায় কি লোক ছুটিতে গেছে? না আব্বু, আসলে আবির ওর মায়ের হাতের রান্না ছাড়া খায় না, সাথে শ্বশুর মশাইও। আর আমি মাঝে মাঝে রান্না করি আর রান্নার কাজে সাহায্য করি, ওরা বাকি কাজ করে। তা তুমি যখন এসেছো ওনাদের সাথে নাস্তা খেতে খেতে কথা বলে নিও। ঠিক আছে। 10 মিনিট পরে আবির আর ওর বাবা মিলে নিচে নেমে সাথীর বাবাকে দেখে চমকে ওঠে। আবির সালাম দিয়ে কথা বলতে থাকে। কথা বলার এক পর্যায়ে ওনারা খেতে খেতে সবটা কথা বলে দেয়। তাহলে এই হচ্ছে কাহিনী। হ্যাঁ, এখন তো ইরা আর ঈশা বাড়ি থেকে বাইরে যেতেও ভয় পাচ্ছে। আমি তো রানার ছেলেদের মেরে হসপিটালে পাঠিয়ে দিয়েছি। তাছাড়া আমি যতদূর খবর জানি ওরা 3 মাসেও হাঁটা চলাফেরা করতে পারবে না। তারপর রানার এতটা ক্ষমতা নেই যে ও আমার সাথে টেক্কা দিতে পারবে। তাহলে নতুন করে আবার টেনশন কেন? সাথীর আব্বু ওনাদের বাকি কথাগুলো বলতে থাকে। সবটা শোনার পর এই নতুন ঝামেলা এসে আমার পড়লো কেন? আপনার এই 2 মেয়ে সব সময় ঝামেলা ছাড়া কি ভালো কিছু করতে পারে না? ওরা আবার কি এমন ঝামেলা করলো? 2 মাসে কি সব ভুলে গেলেন? কোন কথাটা বলতেছো? আকাশের সাথে যা হলো। কিন্তু তোমার পরিবারের সবাই তো আকাশের অপরাধী বলছো। কিন্তু আমার বিশ্বাস আমার ভাই এরকমটা করতে পারে না। আবির, আমি আকাশের ব্যাপারে কোনো কথা শুনতে চাই না। ও যে কেমন তা তো দেখা হয়ে গেছে। ওর যদি এখানে থাকার ইচ্ছা হতো তাহলে ঠিকই ইরাকে বিয়ে করে থাকতে পারতো, কিন্তু ও তো কোনো কিছুই করেনি। তবুও এর পেছনে কিছু কারণ তো থাকবেই। তাছাড়া আকাশের পুরো কথাটা আমাদের তখন শোনা উচিত ছিল। আবির, তোমাকে না বলেছি আকাশের সম্পর্কে কোনো কথা আমি শুনতে চাই না। আচ্ছা বেয়াই, আমি একটা কথা বলি, আপনি যদি চান আমি ওদের সিকিউরিটি ব্যবস্থা করে দেই, তাহলে ওরা সিকিউরিটি নিয়ে ভার্সিটিতে যাবে, আবার ফিরেও আসবে। কথাটা কিন্তু খারাপ বলেনি, কিন্তু এত বিশ্বস্ত সিকিউরিটি পাবো কোথায়? চিন্তা করবেন না, আমাদের যে সিকিউরিটি আছে ওখান থেকে 5-6 সিকিউরিটি ওদের জন্য দিয়ে দিলাম। আমি তাহলে কাল সিকিউরিটি পাঠিয়ে দিব। আমি তাহলে এখন আসি। আব্বু, নাস্তা তো শেষ করে যাবে। সরি বাবা, আমার কথাই কিছু মনে করবেন না। বুঝতেই তো পারছেন আকাশের জন্য কত চিন্তা হচ্ছে। ওই রকম একটা কাজ কেন যে করলো সেটাই তো বুঝে উঠতে পারছি না। তোকে আর এই ব্যাপারে মাথা ঘামাতে হবে না। এখন ইরা আর ঈশাকে কিভাবে সিকিউরিটি দিবি সে সম্পর্কে ভাবতে থাক। আমি তাহলে 2 থেকে 3 দিনের ভেতরে সিকিউরিটি নিয়ে ওনাদের বাসায় যাব। আচ্ছা, আমি তাহলে এখন আসি। বাবা, সাবধানে যেও। সাথীর বাবা তো চলে যায়। এদিকে দিন যেতে থাকে। এভাবেই 3 মাস পার হওয়ার পর আবির সিকিউরিটি নিয়ে চলে আসে সাথীদের বাড়িতে। তখন ইরা আর ঈশা ওনাদের সাথেই ছিল। তোমরা আজ থেকে এসে সাথে সাথে থাকবে, কোনো কিছু হলে আমাকে জানাবে। কিন্তু ভাইয়া, এটা কি সবসময় আমাদের সাথে থাকবে? সব সময় বলতে তোমাদের প্ল্যান রুমের বাইরে থাকবে। বুঝতে পেরেছি। আমি তাহলে এখন চলি। আবির চলে আসে অফিসের দিকে। এদিকে দিন তো যেতে থাকে। এভাবেই 15 দিন কেটে যাওয়ার পর কি ব্যাপার বন্ধু, তুই কবে ওদের উপরে হামলা করবি? তোর ছেলেদের সুস্থ হতে কতদিন লাগবে? ডক্টর তো বলেছে 1 মাস হলে মোটামুটি অনেক কিছু করা যাবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, যদি তোর পছন্দ হয় বল,
আমি ব্যবস্থা করে দিব। কি বুদ্ধি বল? এরপর ডেভিল একটা বুদ্ধি রানাকে বলে। রানা তো শুনেই খুশি হয়ে যায়। এত সুন্দর একটা বুদ্ধি তোর মাথায় আসলো কি করে? বুদ্ধি তো সবসময় আসে না, মাঝে মধ্যে চলে আসে, বুঝলি? আচ্ছা, একটা কথা বল আমাকে। কি কথা? যদি পরবর্তীতে তোর কোনো সমস্যা ওরা করে বসে? আমার সমস্যা হবে কেন? তুই কি খবরের কাগজ বা টিভি দেখিস না? ওইগুলো দেখার সময় কই আমার? তুই যাকে মেরেছিস ওই লোকটাকে যারা মেরেছে পুলিশ তাদের খুঁজতেছে। খুঁজে পাবে না আমাকে, তাছাড়া কোনো সাক্ষী তো নেই। তার উপর কে মেরেছে সেই সব তো কোনো কিছুই জানে না। কিন্তু যদি কোনোভাবে জেনে যায় তাহলে তো বুঝতেই পারছিস কি হতে পারে। এখন তাহলে কি করা যায় এটা বল আমাকে। আমার ছেলেরা সুস্থ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকি, কি বলিস তুই? যেমনটা তোর ইচ্ছে বন্ধু। এদিকে ইরা আর ঈশা তো সিকিউরিটি নিয়ে ভার্সিটিতে যায় আর আসে। রানা তো ওর ছেলেদের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। সেজন্য এদিকে তাকিয়ে আমাদের কোনো কাজ নেই আর। আমরা তাহলে এই সময়টাই ঘুরে আসি আকাশের কাছ থেকে। এদিকে আকাশ ওর মতো করে পড়াশোনা করতে থাকে, মাঝে মাঝে আবিরের সাথে কথা বলতে থাকে। এভাবেই অনেকগুলো দিন কেটে যায়। আকাশের পরীক্ষা চলে আসে, সেজন্য আবিরকে কল দিয়ে কিছু ডলার পাঠিয়ে দিতে বলে। আবিরও অনেকগুলো ডলার পাঠিয়ে দেয়। এদিকে আকাশ আর নীলাশা আসে ভার্সিটিতে ফিস জমা করার জন্য। আচ্ছা আকাশ, তুই কি পড়াশোনা শেষ করে তোর দেশে চলে যেতে চাস? কেন বলতো? না, এমনিতেই জিজ্ঞাসা করলাম। এখানে থেকে আর কি করব, দেখি কোনোভাবে বাসায় সবাইকে বোঝাতে পারি কিনা। তাছাড়া ইরাই সত্যিটা বলতে পারবে ওই দিন কি কি হয়েছিল। কিন্তু ইরা তো সত্যি কথা কিছুই বলছে না। ওখানেই তো মূল সমস্যা। তাহলে এখন কি করবি তুই? অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। এদিকে 1 মাস পরে রকি আর রনি মোটামুটি এখন হাঁটার মতো অবস্থা হয়েছে। সেজন্য রানা আর ডেভিল আসে ওদের কাছে। কেমন আছিস তোরা এখন? তার আগে এটা বলো, যাদের জন্য আমাদের এই হাল হয়েছে তাদের তুমি কি করলে? তোদের আমি কিছু করিনি। তুমি ওদের কোনো কিছু করনি? যা করার তোরা করবি। আমরা করব মানে ঠিক বুঝলাম না। রানা এরপর ওদের কানে কানে কিছু কথা বলে। তা শোনার পর ওরা তো অনেক খুশি হয়ে যায়। তাহলে তো ভালোই হবে। সেটাই। তাহলে বাবা, আমরা 2 দিন পরে কাজটা শুরু করে দেই। ওটা তোদের ইচ্ছে। এইদিকে ওরা তো প্ল্যান করতে থাকে। অন্যদিকে ইরা আর ঈশা সিকিউরিটি সরিয়ে নেয়, কেননা এতগুলো মাসে যখন কোনো কিছু হয়নি তখন সামনের দিকেও হবে না। সেজন্য ওরা সিকিউরিটি সরিয়ে নেয়। সিকিউরিটি সরানোর 3 দিন পরে ইরা ভার্সিটিতে আসতে থাকে। তখন ওর পথ আটকে দাঁড়ায় রকি আর রনি। ওদের দেখে অবাক হয়ে যায়। এ কি তোরা এখানে? তুই কি ভেবেছিস সারা জীবন আমরা ওখানে শুয়ে থাকবো? এটা তুই ভাবলি কি করে? তাছাড়া রনি দেরি করেছিল কেন? ওকে গাড়িতে তুলে নে। এরপর ওকে গাড়িতে তুলে ওদের বাগান বাড়িতে নিয়ে আসে। ওখানে ইরাকে আটকে রাখে। আচ্ছা, ইরা বিয়ে করব নাকি নষ্ট করে ছেড়ে দিব? বিয়ে করে ওকে কাছে রাখার কোনো মানে নেই। তার চেয়ে বরং ওকে নষ্ট করে ছেড়ে দেই, এতে সমাজে ওরা মুখ দেখাতে পারবে না। আইডিয়া তো মন্দ না, তাহলে এখনই শুরু করি। প্লিজ আমাদের সাথে এরকমটা করো না। তুই যতই কাঁদিস না কেন আমরা তোকে মোটেও ছেড়ে দিব না। প্লিজ তো দুজন আমাদের এত বড় সর্বনাশ করিস না। আচ্ছা রনি, আজকে করার মুড নেই, কালকে আমরা এসে যা করার করে নিব। ঠিক আছে, ওকে তাহলে আটকে রেখে যাই আমরা। এই নে কিছু খাবার খেয়ে নে, তাহলে শরীরে বল পাবি কিছুটা। এই বলে ওরা চলে যায়। এদিকে ইরা আটকে আছে, কিভাবে সাহায্য পাবে তাও বুঝতেই পারছে না। এদিকে রাতে ইরা বাসায় না আসায় বাকিরা তো অনেক চিন্তা করতে থাকে। অনেকটা সময়ের পরে, আম্মু এরা তো এখনো আসেনি। তাহলে কোথায় গেছে এরা? সেই দুপুরে বের হলো, এখনও তো আসেনি। তার উপর মোবাইলও বন্ধ। আপুর কোনো বিপদ হলো না তো? আমি আবিরকে কল দিয়ে জানাচ্ছি। এদিকে উনি আবিরকে কল দিয়ে সবটা বলে। আবির ওনার সিকিউরিটিগুলোকে লাগিয়ে দেয় খোঁজ নিয়ে দেখার জন্য।
অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু তাও কোনো খোঁজ পায়নি। এদিকে ইরা তো অনেক কান্নাকাটি করতে থাকে। সেজন্য আশেপাশে খুঁজে কিছু জিনিস পায়, যা ওর হাতের কাছে লুকিয়ে রাখে। এদিকে পরের দিন সকালে ওরা দুই ভাই রেডি হয়ে বের হয়। তখন রানা ওদের জিজ্ঞেস করে, আব্বু, ওদের এক বোনকে তো পেয়েছি, ওর সাথে দুই ভাই আগে ফুর্তি করি, তারপর ওর আরেকটা বোনকেও নিয়ে আসবো। যাই করিস না কেন সাবধানে করিস, ওদের লোক কিছু খোঁজা শুরু করে দিয়েছে ওদেরকে। চিন্তা করো না, কাজ শেষ হলেই চলে আসবো আমরা। ঠিক আছে, সাবধানে যাও তাহলে। এই বলে ওরা দুই ভাই বেরিয়ে পড়ে। এদিকে ইরা একটা ছুরি পায় হাতের কাছে, ওটা পায়ের কাছে লুকিয়ে রাখে। একটু পরে রকি আর রনি আসে দরজা খুলে। ভাইয়া তুমি আগে যাও। তুই আগে যা, আমি পরে আসতেছি। তাহলে তুমি দরজার বাইরে অপেক্ষা করো, আমি কাজ সেরে তোমাকে ডাক দিব। এই বলে রকি ভিতরে ঢুকে আর রনি বাহিরে দাঁড়িয়ে আছে। এদিকে দরজা খুলে রকি যেই ভিতরে ঢুকবে তখনই ইরা ওই ছুরি দিয়ে রকিকে কয়েকটা আঘাত করে। এদিকে আঘাত লাগার কারণে রকি তো ওখানেই পড়ে যায়। এদিকে রকির চিৎকার শুনে এবার রনি ভিতরে আসে। রনি রকির এরকম অবস্থা দেখে ইরার দিকে তাকায়। এবার ইরা রনিকেও ছুরি দিয়ে আঘাত করে একটা। পরের আঘাত রনি ধরে ফেলে, সাথে ইরাকে উল্টো আঘাত করে একটা। এতে ইরা কিছুটা দূরে এসে পড়ে। এদিকে রকির অবস্থা তো খারাপ, সেজন্য রকিকে ধরে গাড়িতে ওঠায়। এদিকে ইরা ওখান থেকে পালিয়ে যায়। রকিকে নিয়ে হসপিটালে আসে, কিন্তু রনিরও অবস্থা খারাপ, কেননা দুজনের শরীরেই ছুরির আঘাত হয়েছে। ডক্টর ওদের দুজনেরই চিকিৎসা করতে থাকে। এদিকে ইরা বাড়িতে আসে, আরও শরীরে রক্ত দেখে সবাই প্রশ্ন করতে থাকে। তখন ইরা ওনাদের সবটা বলে। এখানের একটা অতীত শেষ হয় বর্তমান। তার মানে ইরা ওদের নিজের হাতে মেরেছে, তাই তো? নিজের হাতে মেরেছে, কিন্তু রকি নাকি মারা গেছে। তার উপর ওর ভাই রনি 3 দিন পরে জ্ঞান ফিরে আসাতে ওর বাবা মামলা করে, পুলিশও আসে আমাদের বাসায় আর ইরাকে ধরে নিয়ে আসে। এই ঘটনা তো তাহলে বেশি দিন হয়নি, তাও 5 মাস আগের কথা। কি? এটা কিভাবে সম্ভব? 5 মাস ধরে ইরা জেলে ছিল? জেলে তো ছিল না, আসলে ওই দিন ইরাকে তো ধরে নিয়ে যায়, কিন্তু তার পরের দিন আমরা জামিনে নিয়ে আসি। আর কোর্ট থেকে বলা হয়েছে আমরা ইরাকে যদি কোনোভাবে দেশের বাইরে পাঠিয়ে দিই বা লুকিয়ে রাখি, তাহলে আমাদের সবাইকে ওনারা ধরে নিবে। তারপর কি হলো? তারপর ওকে বাসায় নিয়ে আসি। বাসায় আনার 3 মাস পরে পুলিশ আবারও আসে আমাদের বাসায়, এসে জানায় রকি মারা গেছে। সেজন্য ওকে মার্ডার কেসের ধারা লাগিয়ে 2 মাস জেলে রেখে গত 3 দিন ধরে এখন কোর্টে আনতেছে। আর প্রথমবারই তোমাকে দেখতে পেলাম কোর্টে। তাহলে আপনাদের কথা অনুযায়ী ইরা নিজে ওই 2টা ছেলেকে আঘাত করেছে, আর ওই আঘাতে একজনের মৃত্যু হয়। মারা যায় সেসব অবধি ঠিক আছে, কিন্তু আমার কথা হচ্ছে তাও 1.5 থেকে 2 মাস পরে কেন এরকমটা হয়েছে? তার মানে বলতে চাইছেন এখানে কোনো একটা রহস্য লুকিয়ে আছে, তাই তো? সেটাই বলতেছি। কিন্তু সে রহস্য কি, সেটা তো ক্লিয়ার করতে হবে। তুমি একটু খোঁজে নিয়ে দেখো। আমি জজ হয়ে চাইলেও সরাসরি তোমাদের সাহায্য করতে পারবো না, তবে আমি তোমাদের বিভিন্ন কাজে সাহায্য করতে পারবো। যেমন ধরো, তোমরা চাইলে ইরাকে নিয়ে বাসায় রাখতে পারবে। যখন কোর্টের সময় হবে তখন ওকে নিয়ে আসতে হবে সরাসরি আদালতে, তাও কারাগার রুমে। এর বাইরে আইনি কোনো জটিলতা পড়লে আমি সেখান থেকে উদ্ধার করে দিতে পারবো। তেমন হলে তো ভালোই হয়। আমি তাহলে একটা চিঠি লিখে ওখানে আমার সিল আর সাইন করে দিচ্ছি। ওই কাগজ থানায় নিলে ওরা ইরাকে ছেড়ে দেবে। তবে একটা কথা, ইরাকে কিন্তু আমার যথাসময়ে নিয়ে আসতে হবে, নয়তো আমার উপর অনেক চাপ পড়ে যাবে। আর আমি পুলিশকে বলে দিয়েছি, ওরা ওই কেসের ব্যাপারে আরো ভালো করে দেখবে। আচ্ছা, আমরা তাহলে আসি, কিন্তু তুই কি একবার বাসায় আসবি? আমি কোন মুখ নিয়ে বাসায় যাব বলো? এখন হয়তো বাবা মা তোকে মেনে নিতে পারে। যখন মেনে নেবে তখন ভেবে দেখা যাবে, এখন এই নিয়ে আর কথা বলতে চাই না। আমরা তাহলে চলি। আবির, তুমি যাও, আমি আকাশের সাথে 2 মিনিট কথা বলে তারপর আসতেছি। ঠিক আছে, আমি অপেক্ষা করতেছি। এদিকে আকাশের কাগজ লেখা শেষ হয়ে আসে। অন্যদিকে আকাশ, ইরা কিন্তু আমাকে সব সত্যি বলেছে। কোন সত্যি ভাবে? তোমার যে কোনো দোষ নেই সে সম্পর্কে আমাকে বলেছে সবকিছু।
ইরা এই কেস থেকে বাহির হয়ে আসুক। আমি এরপর পরিবারের সবটা জানিয়ে দিয়ে তোমাকে আবারও পরিবারে নিয়ে আসব। ভাবি, এরকমটা কথা ঠিক হবে না। কেন ঠিক হবে না? এতে ইরাকে সবাই অপমান করে বের করে দেবে, সাথে বাবা মা তোমাকেও ও অনেক কথা শোনাবে। আর ভাইয়ার কথা তো বাদই দিলাম। তাই বলে তুমি এভাবে কষ্টে থাকবে? কে বলেছে আমি কষ্টে আছি? আমার কোনো কষ্ট নেই। আচ্ছা, তোমরা এখন যাও তাহলে। এদিকে সাথী কাগজটা নিয়ে থানায় আসে, এসে ওসির হাতে কাগজটা দেয়। এটা কিসের কাগজ? আপনি নিজেই পড়ে দেখুন। পুলিশ অফিসার কাগজটা পড়তে থাকে। পড়া শেষ হলে উনি একজন হাবিলদারকে ডেকে এনে ইরাকে ছেড়ে দিতে বলে। ইরাকে নিয়ে আসা হলো। জজ, আপনাদের কি হয়? আমাদের কেউ হতে যাবে কেন? উনি যেভাবে লিখে দিল এতে তো তাই মনে হচ্ছে। যাক গিয়ে, উনি অর্ডার করেছে যখন তখন ওনার অর্ডার তো মানতেই হবে। আমরা তাহলে আসি। এই বলে ইরাকে নিয়ে বের হয়। এদিকে ইরা তো বুঝতে পারছে না কি থেকে কি হলো, ওকে হঠাৎ বাসায় নিয়ে আসার পারমিশন পেল কি করে, এসব ইরা ভাবতে থাকে। এদিকে ইরাকে দেখে বাকি সবাই অনেক খুশি হয়। সবাই তো বলতে শুরু করে। তখন সাথী সবটা বলে সবাইকে। সবটা শুনে ওনারা আশ্চর্য হয়ে যায়। এরপর ইরাকে নিয়ে রুমে আসে আর খাবার খাওয়াতে থাকে। খাওয়ানো শেষ হলে আমি সব সত্যি ওনাদেরকে বলে দিই। আকাশ বারণ করেছে বলার জন্য। বারণ কেন করবে? তুই যদি সব সত্যি সবাইকে বলে দিস তাহলে ওনারা তোকে এই বাসা থেকে বের করে দিবে, সাথে আমাকেও অনেক কথা শোনাবে। এই সবটা আকাশই আমাকে বলেছে। তাছাড়া যেদিন কোনো কেসের তারিখ হবে ওই দিন তোকে নিয়ে যেতে হবে। ঠিক আছে আপু, তাই হবে। এইদিকে ইরার খেয়াল রাখতে থাকে সবাই মিলে। অন্যদিকে আকাশ ইরার এই কেসের সব তথ্য জানতে থাকে, পুরো ফাইলটা পড়তে থাকে। তারপর পড়া শেষ হলে পুলিশ অফিসারকে ডেকে পাঠায়। স্যার, আমাকে ডেকেছেন? ইরা চৌধুরী কেসের ফাইল অনুযায়ী যে ছুরি পাওয়া গিয়েছে ওটা কি ইরার হাতে ছাপ আছে তো, তাই তো? ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী তো সেটাই লেখা আছে। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী তো সবটা ইরার দিকে যাচ্ছে। আচ্ছা, ওই ডক্টরকে ডাকো তো। এখনই কি ডাকতে হবে? এখনই ডাকতে হবে। জি স্যার, 20 মিনিট সময় দিন। এদিকে পুলিশ অফিসার কথা বলতে থাকে, অন্যদিকে ডক্টরও আসে ওখানে। তারপর ওনার সাথেও কথা বলতে থাকে। আপনার কথা অনুযায়ী ওখানে ইরার আঙ্গুলের ছাপ আছে, কিন্তু আমার কাছে খবর আছে ওখানে আরো একটি আঙ্গুলের ছাপ আছে। তাহলে ওটা কার ছিল? ওই আঙ্গুল তো রাকিব ছিল। আচ্ছা, হসপিটালে রকি মারা গেল কি করে, তাও 1 মাস হসপিটালে থাকার পরেও? আসলে চুরি ওনার ফুসফুস পর্যন্ত হয়ে গিয়েছিল, সেই জন্য এরকমটা হয়েছে। প্রথমে রোগী ঠিক ছিল, কিন্তু 1 মাস পরে রোগী যখন মারা যায় তখন ওনার হার্টবিট ছিল অনেক বেশি। মানে এমন কিছু একটা ওই রাতে হসপিটালে হয়েছিল যার জন্য রকির হার্টবিট বেড়ে যাওয়ার জন্য ফুসফুস আবারও ফেটে যায়। ঠিক ধরেছেন, এর জন্যই রকি মারা যায়। সেই জন্য এই কেসে রকি মারা যাওয়ার পিছনে ইরার সম্পূর্ণ হাত রয়েছে। এই বলে ডক্টর চলে যায়। সাথে পুলিশ অফিসারও সবটা বুঝতে পেরে উনিও চলে যায়। এবার আকাশের চোখে মুখে চিন্তার ভাব। কিভাবে ইরাকে বাঁচাবে আকাশ? ইরাকে আজও বাঁচাতে কি পারবে আকাশ? যদি নাই বাঁচাতে পারে তাহলে আকাশের জীবনসঙ্গী কে হতে পারে? এবং গল্পের বাকি কাহিনী আর রহস্য আপনারা এই গল্পের সিজন 2 এর মধ্যে জানতে পারবেন। সিজন 2 এর মধ্যে জানতে পারবেন আকাশের জীবনসঙ্গী কে হবে, আকাশ আর ইরার মধ্যে কি এমন কাহিনী হয়েছে যার জন্য আকাশকে ওর পরিবার বাসা থেকে বের করে দিয়েছে। এই সবটা জানতে হলে সিজন 2 এর জন্য অপেক্ষা করতে হবে। ধন্যবাদ সবাইকে।